বাংলা ভাষায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, এই যে আমি সীমা টানতেছি, হ্যাঁ, বাংলা ভাষায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজ লেখালেখির মধ্যে যেটুকু আলাপ হয়েছে সেইটুকুর একটা ছোট্ট মানচিত্র আমরা হাজির করব এবং সেই মানচিত্র আমরা একটু দাগালিও দিব। এই হলো আজকের কাজ। তাহলে কি কি বাদ পড়লো? বাদ পড়লো হচ্ছে যেমন চলচ্চিত্র, পেইন্টিং, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপে আজকে যাব না। হ্যাঁ, যেটাকে আমরা সিনেমা, হ্যাঁ, এই এবং চলচ্চিত্র এইসব বিষয়ে যে লালন ফকির নিয়ে যত আলাপ আলোচনা বানানো হয়েছে, সিনেমা বানানো হয়েছে, সেইটার আমরা বিস্তারিত যাব না আজকে। আর যাব না হচ্ছে অন্য ভাষায়, বাংলা ভিন্ন অন্য ভাষায়, বিশেষ করে ইংরেজি ভাষায় এবং পশ্চিম সহ পশ্চিম প্রভাবিত একাডেমিক দুনিয়ায় যেই আলাপগুলো করা হয়েছে হচ্ছে শুধুমাত্র লালন ফকির না, লালন ফকির সহ আর অন্যান্য ধারা, বাউল ফকির, বৈষ্ণব, হ্যাঁ, এইসব আমাদের এই অঞ্চলের যারা যত সাধনার ধারা তা নিয়ে পশ্চিমা একাডেমিয়ায় যেই আলাপগুলো হয়েছে, যেই গবেষণাগুলো হয়েছে, সেইটা আজকের আলাপের পরিধির মধ্যে বড় আকারে আনবো না। হয়তো রেফারেন্সের যেটা কথা বলবো, কিন্তু বড় আকারে আনবো না। এবং পশ্চিমা একাডেমিয়া, পশ্চিমা গবেষকরা লালন ফকির সহ আমাদের এই অঞ্চলের বাউল ফকির ইত্যাদি ধারা নিয়ে কি আলাপ করেন, কি আলাপ করতেছেন, কি আলাপ হয়েছে পর্যন্ত, সেটা নিয়ে আমরা পরবর্তী একটা আলোচনা করার প্রস্তাব রাখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার সহকর্মীদের প্রতি এবং আপনাদের প্রতি প্রস্তাব যে এইটা করাটা একটা বিশেষ কাজ মনে করছি, সেখানে আজকের পরিধির মধ্যে এটা রাখি নাই। ওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পশ্চিম এবং পশ্চিমের একাডেমিয়া বা বিদ্যায়তনিক জগৎ যেটাকে বলে, ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি, তারা কিভাবে এইগুলোর মধ্যে ঢুকলো, কিভাবে এই গবেষণাগুলো হয়, কি গবেষণা হয়, কিভাবে হয়, কি বলা হয়, কিভাবে বোঝা হয়, সে বোঝার কলকবজাগুলো কি, এইটা নিয়ে বিস্তারিত আলাপ করা দরকার। আজকে সেটা সম্ভব হবে না, তাহলে ওটাও বাদ। তাহলে সিনেমা সহ পেইন্টিং সহ এইগুলো বাদ, পশ্চিমা একাডেমির আলাপগুলো বাদ। রেফারেন্সে দুটো কথা আসবে, কিন্তু বড় আকারে নয়। শুধুমাত্র থাকলো হচ্ছে তার মানে বাংলা ভাষায় বাঙালি এবং নন বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত বাংলা ভাষায় যেটুকু আলাপ করছে প্রধানভাবে সেইটুকু থেকে আমরা আলাপ করব। সে তার মধ্যেই খুব গুরুত্বপূর্ণ অনেক গবেষক, ভাষ্যকার, ভাবুক, চিন্তক, দার্শনিক তারা কথা বলছেন। সেটা আলাপ করাটাও আসলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আলাপের বিষয় নয়। আমি এ কারণে সেখান থেকেও আসলে হয়তো সিকিভাগ আলাপ করব, কিন্তু তাতে করে হয়তো একটা ছোট্ট ধারণা অনেকের পাইতে বা অনেকের মিলায় নিতে সুবিধা হবে যে আচ্ছা, মানে ম্যাপটা কেমন, মানচিত্রটা কেমন। এই হলো বিষয়। এই আলাপটা করব কিভাবে? আলাপটা করব যে আমরা ধরেন কথার কথা যে লালন ফকিরের সময়তে তখনই পত্রিকা ছিল গ্রাম বার্তা প্রকাশিকা, আপনারা অনেকে জানেন। তারপরে হিতকরী, এগুলো পত্রিকা তখনই ছিল, কুষ্টিয়া থেকে বেরোত। হ্যাঁ, মীর মোশাররফ হোসেন বের করতেন, কাঙাল হরিনাথ বের করতেন হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। ছাপার অক্ষরে তখন পত্রিকা বেরোচ্ছে কুষ্টিয়ার মতন জায়গা থেকে। পরে সেটা পরে মীর মোশাররফ হোসেন টাঙ্গাইল থেকেও চালাইছেন। তো সেই সময় থেকে ধরেন এই এখন পর্যন্ত, এই আজকে পর্যন্ত যে আলাপগুলো হচ্ছে, এই আলাপগুলো তো তখন কিন্তু ব্রিটিশ শাসন চলতেছে। সেই ব্রিটিশ শাসনের মধ্যেই ওনার আবির্ভাব এবং তিরোভাব দুইটাই ঘটছে। 1774, 1890 মোটামুটি একটা ধরা হয় ওনার লীলা পর্ব, যে উনি কোন সময়টুকু তার এই কি বলা যায়, তার সাধনার রূপটা আর কি, প্রকট রূপটা, সেটা প্রকট রূপ বোঝেন আপনারা? আসেন একটু মজাটা যা করি অনেকক্ষণ। প্রকট আর হচ্ছে প্রচ্ছন্ন, যে উনি প্রকট হন মানে হচ্ছে উনি শরীর নিয়ে, হ্যাঁ, দেহ নিয়ে
উনি হাজির থাকতেছেন, এটা হচ্ছে প্রকট। আর উনি প্রচ্ছন্নে চলে যান, উনি এখন আর উনি দেহ নিয়ে আর নাই, উনি প্রকট হন, মানে উনি 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 জন্মগ্রহণ করেন। আচ্ছা, যাই হোক, তো এই যে সময়টা ব্রিটিশ শাসন চলতেছে, উপনিবেশকাল, এবং এখন আমরা উপনিবেশিক প্রত্যক্ষ শাসন নাই, কিন্তু আমরা অন্যরকম একটা প্রভাবের মধ্যে আছি। এই 200 বছরের ঘটনা, এখন এই 200 বছর ধরে লোকে কি একইভাবে লালন ফকিরকে বুঝতেছে? তা তো বুঝতেছে না। তো সেই বোঝার মধ্যে যত রকম বুঝগুলো আসছে, যত রকম সময় পর্ব, সময় অভিজ্ঞতা ইত্যাদির পর্ব এবং ধরন আমরা মানে অভিজ্ঞতা নিয়ে আসতেছি, চলতেছি, পার হচ্ছি ইত্যাদি, সেইগুলোকে আমরা চিনব কিভাবে? সেগুলো না চিনলে তার মধ্যে আমরা সেগুলো যদি আমরা না চিনি, তাহলে তার মধ্যে আমরা আলাপগুলোকে মানে মানচিত্র বললাম না, একটা মানচিত্র করবো, যে তাহলে সেই মানচিত্রের মধ্যে আমরা তাহলে দাগটা দিব কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে ধরা যাক যে নদিয়া, এটা হচ্ছে যে টাঙ্গাইল, এটা হচ্ছে যে ময়মনসিংহ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এটা হচ্ছে যে আগরতলা, টানবো কিভাবে? বা এইটা হচ্ছে যে গাছপালা, এটা হচ্ছে যে পাহাড়, টানতে হবে। তো বলতে চাচ্ছি এইটা, যে যেই সময়টাতে ওনার আবির্ভাব হইল, এবং ওনার খুব কাল আর কি, ওনার সাধারণ যে পর্বটা, সাধারণ যে সময়টা উনি অত্যন্ত সক্রিয় এবং প্রচুর, যেমন উনি ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, নানান অঞ্চলে যাচ্ছেন বাহাস করতে, আরো নানান রকম সাধু সঙ্গ সবকিছুতে। তো সেই একটা সময়ের ধরন, সেই রকম একটা সময় তার সেই সময়ের প্রধান রকম মানে মানুষের বা এই সমাজের সামাজিক জীবন, চৈতন্যের দশা, জ্ঞানের ধরন, জ্ঞান ব্যবস্থার বৈশিষ্ট্য, সেইগুলা কেমন, তার ধরা যাক যে 100 বছর পরে কেমন, যতদিনে ধরা যাক যে ফোর্ট উইলিয়াম কলেজ হয়ে গেছে, হ্যাঁ, বাংলা ব্যাকরণের নিয়ম লেখা হয়ে গেছে, ধরা যাক যে এবং সেই ব্যাকরণ মেনে পরবর্তী লাল ফকিরের বাণী সংশোধন করা হচ্ছে। বুঝতে পারতেছেন কথাগুলো কি বলতেছি? সেই সময় তাহলে আবার কেমন? আপনারা যখন এইসব দেখবেন, লাল ফকিরের শিষ্য ভোলাই শাহর খাতা দেখবেন, মনে হয় যে এত বানান ভুল কেন? মানে হচ্ছে বানান ভুলের কোনো কনসেপ্ট তখন নাই, তো ওটা তো বানান ভুলের বিষয় নয়। তাহলে এটা কি বিষয়? এই নিয়ে আমরা আলাপ করব। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা ব্যাকরণের বিধি রচনা, বাংলা গদ্য, আধুনিক বাংলা গদ্যের বিকাশ হচ্ছে, মানুষ চিন্তা করতেছে একটা বিশেষ ধরন, সেইটা কেমন? আর যেই ধরনের এই সব মানুষজন এইসব হ্যাঁ ঘটনা, এইসব জীবন যাপন, সাধনার রচনা এগুলো হচ্ছে, সেই জ্ঞানের ধরনটা কেমন, সেই কালটা কেমন আছে, সেই কালটা কেমন, সেইটাকে আমরা চিনবো কিভাবে, মাপবো কিভাবে? এবং তারও পরে ধরা যাক যে ততদিনে রেল লাইন তো তখনই চলে আসছে, প্রায় 1852-তে পূর্ব বাংলা ট্রেনে যুক্ত হয়ে গেছে পুরোটা। 1800 পার হয়েছে সামান্য, তাতেই মোটামুটি আমরা রেল দ্বারা মোটামুটি কানেক্টিভিটি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তারপরে কি আসছে? বিদ্যুৎ, টেলিফোন, টেলিগ্রাফ, এবং এখন আমরা বাস করতেছি হচ্ছে হোয়াটসঅ্যাপের যুগে। তো উনি ঘোরাফেরা করতেন হচ্ছে সিরাজ শাহী, ওনার যিনি গুরু লালন ফকিরের, বলা হয় যে উনি পালকি বাহক ছিলেন। লালন ফকির নিজে ঘোড়ায় চড়তেন, ঘোড়ায় উনি সফরগুলো করতেন, হাঁটার বাইরে উনি মূলত ঘোড়ায় যাতায়াত করতেন। তো ঘোড়ার যুগ, তারপরে ট্রেনের যুগ, ট্রেনের যুগ আর ঘোড়ার যুগ ছিল না, আর হাঁটা। তারপরে আসলো ট্রেন, তারপরে স্টিম ইঞ্জিন দিয়ে ওই যে কি বলে এটাকে, স্টিমার। হ্যাঁ, তারপরে হলো যে আসলো হলো মোটর গাড়ি, এইসব সহ বিমান টিমান তো চলে আসছে। তারপরে আমরা এখন হোয়াটসঅ্যাপে আছি।
একই রকম জ্ঞান মানুষের? জ্ঞানের ধরন কি একই রকম? জ্ঞান ব্যবস্থা কি একরকম? আমাদের ইন্দ্রিয় চর্চার ধরন কি একরকম? ইন্দ্রিয়ের ব্যবস্থা কি একই রকম? আমাদের জিহ্বার স্বাদ কি একই রকম? আমাদের জীবন দেখা, মানে আমরা যে অ্যাপারেন্ট যে জগৎ দেখি, মানে সামনে যে বাতাবরণ দেখি, সেটা কি একই রকম? আলোর ধরন চেঞ্জ হয়েছে, তাই না? আলোর এখনকার যে রেজিম, আলোর যে শাসন, আলো যেভাবে এখন আমাদের জীবন কি বলা যায়, যে জীবনকে যেই জায়গায় নিয়ে আসছে আলোর চর্চা, এখনকার আলোর চর্চা, সেগুলো তো সেটাও ছিল না। এত কিছুর মধ্যে তাহলে কি কি ঘটছে, এবং এখন এই হোয়াটসঅ্যাপ যুগে বসে, এই টেলিফোন যুগে বসে, এই ছাপাখানার বিপুল প্রসারের যুগে বসে আমরা যখন লালন ফকির নিয়ে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত পার্টিকুলারলি পুরুষরা যতগুলো নাম আমি দেখলাম, আমি কোনো মানে নন মেল মাত্র 2-3টা নাম পাইলাম। মাত্র এই যে যত পণ্ডিতদের নিয়ে আমি কথা বলবো, মাত্র 2-3 জন নন মেল নাম পেলাম। তার মানে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত পুরুষ চিন্তক ভাবুকরা লালন ফকির নিয়ে আলাপ করতেছেন সেই সময় থেকে এই পর্যন্ত। মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোকে আমরা নাম দিব কি, এবং আমরা এই সময়গুলোকে চিনি কিভাবে, এই জ্ঞানগুলোকে চিনি কিভাবে, এই অভিজ্ঞতাগুলোকে আমরা কিভাবে ফ্রেম করি, কোন কাঠামোর মধ্যে ফেলি, এই আলাপটা আমাদের শুরুতে করে নিতে হবে, এবং সেটা পরবর্তীতে আমাদের পুরো আলাপটা কাজে লাগতে থাকবে। সেখানে এতক্ষণ এই কথাগুলো বললাম। তো সেইটা একটু এটা পুরোটা আমাদের সবার এখনই বুঝে নিতে হবে, এখন নিতে হবে, এরকম কোনো কথা নাই। কিন্তু আমি শুধুমাত্র আপনাদের মনে রাখার জন্য মোটামুটি এটা ক্রোনোলজি নয়, এটা কোনো ধারাবাহিকতা নয়, ইতিহাসের ক্রোনোলজিক্যাল টাইমের যে আইডিয়া আছে, লিনিয়ার ক্রোনোলজিক্যাল টাইমের আইডিয়া, বা এটাকে বাংলা ভাষায় যদি চেষ্টা করি যে একটা সরলরৈখিক ধারাবাহিক সময়ের যে ধারণা থেকে আমরা ইতিহাসকে বুঝি, সেই অর্থে এই পর্বভাগটা করতেছি না। এটা করতেছি একটা ইন্টারলিঙ্কড, একটা পরস্পর সংযুক্ত এবং পরস্পরের সঙ্গে একটা নেগোসিয়েশন, একটা মিথস্ক্রিয়া, একটা লেনদেন, একটা ধাক্কাধাক্কি চলতেছে, এইরকম একটা জ্ঞান এবং সময় সম্পর্ক। এই অর্থে ক্রোনোলজি অর্থে কি 3টা পর্বে আমি লালন ফকিরকে বোঝার জন্য 3টা পর্ব অন্তত চিহ্নিত করি, যে 3টা পর্ব নয়, 3টা ধরন সময় অভিজ্ঞতা, এবং সেই সাপেক্ষে এই 3টা ধরনের একটা জ্ঞানতাত্ত্বিক জ্ঞান ব্যবস্থাগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা লালন ফকিরকে বুঝি কিংবা বুঝি না। সেই দিকটা একটা হচ্ছে পড়া যায়, এটুকু ছোট করে লিখলে নাকি আরো বড় করে লিখবো? পড়া যায়? আচ্ছা একটু পড়বো। পড়া যায় না, ওকে, আমি বড় করে লিখি। আধুনিক এবং ব্র্যাকেটে আরেকটা জিনিস লিখতে হবে, এটা যে on এটা হলো 1, 2 হলো 2, এটা সহজ কথা। এই যে এটার সঙ্গে আমি কয়টা কোয়ালিফায়ার দেব, এটা ছোট করে লিখতেছি, আপনাদেরকে মুখে বলতেছি। আর 3 হলো পড়া যাচ্ছে এই ছোটটা, মাশাআল্লাহ। 3 নম্বর হলো সো কল্ড, তথাকথিত, কারণ এটা এক্সিস্ট করে না, কিন্তু এটা তারপরে মেনশন করবো, সেটার কারণ বলবো।
2 নম্বরটা হচ্ছে আধুনিক, হ্যাঁ, ঊর্ধ্বকমার মধ্যে রাখছি আধুনিক। এই আধুনিকে আমি আরো 2টা গুণ যুক্ত করে বলছি। সবাই আরাম করে বসে, হেলান টেলান দিয়ে বসে, মেরুদণ্ডের অসুবিধা আছে, হেলান দিয়ে আরাম করে। তো এই আধুনিকের সঙ্গে 2টা গুণ যুক্ত করছি, একটা হচ্ছে বর্ণবাদী, একটা বলছি ঔপনিবেশিক, আর 3 নম্বর বলছি উত্তর ঔপনিবেশিক ঊর্ধ্বকমার মধ্যে। এইটা কি সেটা আমি পরে বলবো, এটা আদৌ ইউজ করে কিনা সেটা পরে বলবো। কিন্তু মোটা দাগে 3 নম্বরটা যদি বাদ দেই, তাহলে মোটা দাগে এই 2 রকম অভিজ্ঞতা থেকে, 2 রকম সময়ের ধারণা থেকে, 2 রকম জ্ঞান তাত্ত্বিক অবস্থা, চৈতন্যের দশা এবং জ্ঞান ব্যবস্থাগত প্রভাবের মধ্যে, এবং সেসবের রেফারেন্স দিয়ে, সূত্র দিয়ে, চিহ্ন দিয়ে আমরা লালন ফকিরকে বোঝার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আমি বলতেছি, লালন ফকির নিজে তার যে সময়, সেই সময়টা কেমন সময়, যদি আমাদের এখনকার কাণ্ডজ্ঞান যা আছে আধুনিকতার সম্পর্কে, ওনাকে কি আমরা আধুনিক সময়ের মানুষ বলবো? আমরা বলি কি এগুলো আমাদের এসব রেফারেন্সের মধ্যে পাবো। উনি ওই রকম একটি সময়ে বসে, বুঝতে পারছেন কি আছে এরপরে? ঢাকা ছিল মার্কেট বলা লাগলো না, উনি ওইরকম একটা সময়ে বসে এত আধুনিক চিন্তা করলেন কিভাবে, বিস্ময়কর লাগে। এগুলো শুনছেন না আপনারা? এই আছে আমাদের এই নমস্কার পল্লীতে ছিল, বলছে অসুবিধার কিছু নাই, মানে এটা আমাদের একটা দশা। হ্যাঁ, আমরা মানুষের সকল দশাকে শ্রদ্ধা করতেছি যতক্ষণ না সে ভায়োলেন্ট হচ্ছে। মুশকিলটা হচ্ছে আমরা যদি এই যে আমি বলছি যে সময় এবং জ্ঞান তাত্ত্বিক এবং জ্ঞান ব্যবস্থাগত চর্চা এবং অবস্থা এবং দশা এবং রেফারেন্স, তার মধ্যে দিয়ে কিছু ভায়োলেন্সও ঘটে, যার নাম এপিস্টেমিক ভায়োলেন্স বা জ্ঞানতাত্ত্বিক একটা সহিংসতা চলে। সেইটা আজকে আমরা হয়তো বড় আলাপ করবো না, ওটা আমরা যারা মাশাআল্লাহ উপনিবেশিত আছি চিন্তায়, তারা আমরা সেটা করে যাই সবসময়, সেই আলাপ আজকে আমরা করবো না। তো লালন ফকির যে সময়ের মানুষ, সেই সময়টা অন্তত 2 রকম সময়ের সাক্ষ্য বহন করে, 2 রকম অবস্থার। কি সেটা? একটা হচ্ছে যে যাকে আমরা বলি আধুনিকতা, সেই আধুনিকতার পূর্বকালীন ধরনের সময় এবং জ্ঞান, সেটা উনি নিজে ধারণ করেন, তার সাক্ষী বা তার রেফারেন্স তিনি নিচে। একই সঙ্গে উনি সেই সময়েরই মানুষ যেই সময়ে ওই যে বললাম ঔপনিবেশিক ভারতবর্ষ, সেখানে রেলগাড়ি ঢুকে পড়ছে। ওনার গানের মধ্যে 2টা শব্দ পাওয়া যায়, ইংরেজি শব্দ, ইংরেজি বলতে ইংরেজদের মাধ্যমে পাওয়া 2টা শব্দ, মাত্র 2টা ইংরেজি পাওয়া যায় এইভাবে সরাসরি, যেটার সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রশাসন কি বলে এটাকে, চর্চার মধ্যে ব্যবহৃত শব্দ 2টা আছে। একটা হচ্ছে যে ম্যাজিস্ট্রি, আর কি, হ্যাঁ, আপনি ঘরে, এটা মধ্যে আছে ম্যাজিস্ট্রি আছে, আরেকটা শব্দ আছে, আচ্ছা মনে পড়লে আর বলবো। তো এই যে আপনি ঘর আপনি ঘড়ি, শাহলীলা বুঝবি খাপা কেমন করে, এই গানের মধ্যে ম্যাজিস্ট্রি কথাটা আছে। আর একটা শব্দ সম্ভবত কোথাও আছে, আমি মনে পড়লে বলবো। তো এর বাইরে কোনো সরাসরি ইংরেজি শব্দ পাওয়া যায় না, কিন্তু সেটা বিষয় না। আমি যেটা বলতে চাই এটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ট্রেন চলা শুরু হয়েছে, এবং শুধু তাই না, ছাপাখানা আছে, এবং উনার তিরোধানের মানে পরপরই হিতকরী পত্রিকা উনাকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছাপল, বেরোচ্ছে কুষ্টিয়া থেকে। এখন প্রিন্ট একটা প্রযুক্তি হিসেবে এই যে
ছাপা কলের কি বলে ছাপার কল, হ্যাঁ, মুদ্রণ যন্ত্র, এটা তো একটা একটা বিশেষ ধরনের প্রযুক্তি, যে প্রযুক্তির সঙ্গে অবশ্যই একটা তার সঙ্গে কি বলা যায় যে পশ্চিমা ঔপনিবেশিক একটা সময় অভিজ্ঞতার সম্পর্ক আছে প্রযুক্তিটার সঙ্গে। তো সেটা তো আসছে, সেটা হয়তো ছাপা হইতেছে সবকিছু। কাকারুলের পত্রিকা বার করে, মোশাররফের পত্রিকা বার করে কুষ্টিয়া থেকে, আর ওদিকে তো রংপুর থেকে বেরোচ্ছে রঙ্গপুর, বার্তা প্রকাশিকা, সমাজত, সব তো বেরোচ্ছে। তার মানে হলো যে উনি একই সময়ে অন্তত দুই রকম সময় অভিজ্ঞতা এবং জ্ঞানতাত্ত্বিক এবং চৈতন্যের দশার দিক থেকে দেখলে অন্তত দুই রকম চৈতন্যের দশার উনি নিজের সাক্ষী। একটা প্রাক আধুনিক, ধরা যাক আমরা যদি আধুনিকতা কি সেটা নিয়ে আমি ছোট্ট একটা নোকতা দিব, আগে আলাপটা করে। একটা হচ্ছে প্রাক আধুনিক, যখন উনি যে ধরেন যে ওনার গানের মধ্যে যেসব পাওয়া যাবে, পুরাণের কথা পাওয়া যাবে না, পুরাণের কথা তো পাওয়াই যাবে। শুধু তাই না, ধরেন আমাদের জগৎ জীবন সৃষ্টি, অস্তিত্ব, শরীর এবং এসবের আন্তঃসম্পর্ক নিয়ে যে আলাপগুলো হয়, সেই আলাপগুলোকে আমরা আজকালকার লোকজন, আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকজন বলি কি আধ্যাত্মিক কথাবার্তা, না ভাব জগতের কথাবার্তা, সব রোমান্টিসাইজড আলাপ আর কি। তো সেই যে আলাপটা ওনার গানের মধ্যে পাওয়া যায়, কথার মধ্যে পাওয়া যায়, সাধারণের মধ্যে যেগুলো আছে, সেই ধরনটা কি, জ্ঞানের সেই ধরনটা কি, ওই তত্ত্বগুলো ওই রকম কেন? কারণ ওই তত্ত্বগুলা পশ্চিমা ঔপনিবেশিক যে আধুনিকতা, তার যে জ্ঞানতাত্ত্বিক কাঠামো, সেই কাঠামো দিয়ে জগৎকে যেভাবে দেখে, যেভাবে জগৎকে আমরা বুঝি, ওই জ্ঞানতাত্ত্বিক কাঠামোর মধ্যে দিয়ে, ওই রেফারেন্স দিয়ে, তার একদম বাইরের এবং এর আগের, মানে অর্থাৎ ঔপনিবেশিক আধুনিকতার যে মানে দুনিয়ার বিষয়ক তত্ত্ব, সমাজ বিষয়ক তত্ত্ব, সময় বিষয়ক তত্ত্ব, তার একদম বাইরের কাঠামো, এই কাঠামোটা অবশ্যই প্রাক আধুনিক। এবং বলছি নন মডার্ন বা অনাধুনিক, এই অর্থে যে আধুনিকতা যেভাবে দুনিয়াকে দেখতে শেখায়, সেই অর্থে যা যা দেখা হচ্ছে না, যেসব চিন্তাধারা দেখা হচ্ছে না, যেসব জীবনের ধরন সেইটার মধ্য দিয়ে যায় নাই, অর্থাৎ ঔপনিবেশিক অভিজ্ঞতা দিয়ে যায় নাই, সেইগুলো হচ্ছে অনাধুনিক। অন্তত সেই সব মাত্রায়, অন্তত সেইটুকু মাত্রায় যেটুকু যায় নাই। তো ওনার জীবনটা পুরো সময়টাই এইরকম, এই দুইটা বৈশিষ্ট্য দ্বারা আসলে আমরা বুঝতে পারি। এবং এরপরেই ওই যে বললাম যে ট্রেন লাইন, ছাপাখানা, টেলিফোন, হ্যাঁ, থেকে পুঁজিবাদের এই অঞ্চলে বিকাশ শুরু হচ্ছে। আধুনিকতায় ঢুকতেছি আমরা ভারতবর্ষের, তৎকালীন ভারতবর্ষের মানুষজন। এবং সেই আধুনিক কালের মধ্যে, মানে ওনার তিরোধান হলো 1890। হ্যাঁ, 1890 আমরা ইতিমধ্যে কিন্তু বিপুল আধুনিকতা তখন ভারতবর্ষ জুড়ে। হ্যাঁ, অনেক চিহ্ন আপনারা সব চেনেন না, সব এতক্ষণ তো বললামই। তো সে তার মধ্যে অন্তত মানে ভারতবর্ষের আধুনিকতার, ঔপনিবেশিক আধুনিকতার একদম মানে বলা যায় মধ্য গগন ওনার জীবদ্দশায় শুরু হয়ে গেছে। ওনার তিরোভাব হলো তার মধ্যে। এবং 1890 পর থেকে আজই পর্যন্ত এখনো যে সময়টুকু, মানে ওনার তিরোভাব ধরে বলতেছি, আধুনিকতা শুরু হয়েছে আগেই, সেটা তো বললাম, ব্রিটিশ শাসন ধরে নিতে পারেন এটি আধুনিকতা শুরু। আবার বলি কথাটা, ধরে নেন ব্রিটিশ শাসন শুরু হয়েছে মানে ভারতবর্ষে পশ্চিমা আধুনিকতা শুরু হয়েছে। কিন্তু যখন পশ্চিমা আধুনিকতা ভারতবর্ষে বিস্তার লাভ করতেছে, প্রভাব শুরু করতেছে, তার মানে এই না যে পুরো সমাজটা একই মাপে, হ্যাঁ, সব ভাত ফুটে যায় না, পাতিল সব গরম হয় না, এখন অনেক অংশই ঠান্ডা আছে এখনো। হ্যাঁ, ধরেন বহু গ্রাম একদম ভিতরে 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 সো কল রিমোট ভিলেজে তো মানে সেন্ট্রাল পেরিফেরি থেকে রিমোট, কার সেন্সে রিমোট, তাই না?
রঙ্গপুর বার্তা প্রকাশিত বেরোচ্ছে, টাঙ্গাইল থেকে ইতে করে বেরোচ্ছে, 21 থেকে গ্রামার রিমোটটাকে খোঁজে। এটা মডার্ন, এইটা হচ্ছে মডার্নিটি। ও রিমোট পাওয়া শুরু করছে, বুঝছেন? এতদিন সেন্টারের আইডিয়াই ছিল না, এখন সব 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 সেন্টার, টাঙ্গাইল সেন্টার, ময়মনসিংহ সেন্টার, কুষ্টিয়া সেন্টার, আর এখন সেন্টার হয়ে গেল কি কলকাতা। মডার্নিটি, সেন্টারের নতুন আইডিয়া আছে। ফলে উনি কিন্তু দুইটাই পাইতেছেন আসলে, কিন্তু ওনার পর্যন্ত কতখানি ঔপনিবেশিক আধুনিকতা গেছে সেটা হচ্ছে আলাপের বিষয়, এটা খেয়াল রাখতে হবে। আমি এই কথা বললাম যে উনি প্রাক আধুনিক অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা রেফারেন্স নিজে, একই সঙ্গে ওনার সময়ে যেহেতু ভারতবর্ষে ঔপনিবেশিক আধুনিকতার মধ্যগগন শুরু হয়ে গেছে, ফলে তার কিছু ছোঁয়া, ওই যে একটা বললাম ম্যাজিস্ট্রেট শব্দ দিয়ে বোঝা যেতে পারে, কিন্তু সেটা কতখানি তার জ্ঞান কাঠামোর মধ্যে কি সেটা প্রভাব ফেলতে পারছে, তার জীবন বোঝার ধরনের মধ্যে কি সেটা প্রভাব ফেলতে পারছে, এটা হচ্ছে আমাদের দেখতে হবে। কিন্তু এই দুইটা সময়ের অভিজ্ঞতার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, এটুকু বলা যায়। বাকিটা মানে ওনার তিরোধানের পরে যারা আলাপ করতেছেন তারা প্রত্যেকেই, আমরা আলোচক দিনে কথা বলতেছি আর কি, এটা বললাম ওনাকে নিয়ে, আর এটা বলছি আলোচকদের নিয়ে। আলোচকরা প্রত্যেকেই এই সময়ের মানুষ। হ্যাঁ, মানে মীর মোশাররফ হোসেন, কাঙাল হরিনাথরা বাদে ওনারাও তো অলরেডি আধুনিক মানুষ। ওনারা কিন্তু আধুনিক মানুষ, লালন ফকির থেকে ওনারা কিন্তু সম্পূর্ণই আলাদা। ওনারা বন্ধু, কাঙাল হরিনাথ লালন ফকিরের বন্ধু, কিন্তু কাঙাল হরিনাথ তো লালন ফকির নন। উনি ফিকির চট বাউল নন, উনি ভাবসঙ্গীত লিখতেছেন ঠিকই, কিন্তু উনি এই সাধনার ধারার মানুষ ওই অর্থে নন যে অর্থে লালন ফকির নিচে। ঠিক আছে, এই কিন্তু বাদ বাকি আমরা ওনার তিরোধানের পর যারা লিখতেছেন প্রত্যেকেই এই আধুনিক মানুষ, এবং এখনো পর্যন্ত যারা আমরা আলাপ করতেছি আমরাও এই আধুনিকতার ইয়ের মধ্যে আছি, প্রভাবের মধ্যে আছি। ফলে এইটা বড় দাগে এক বাক্স, মানে আমরা এই রুমে যারা আছি আমরা এই বাক্সের মধ্যে আছি। হ্যাঁ, দুঃখজনক ভাবে এই বাক্সের মধ্যে আছি। এখন তাহলে বলা দরকার, কারা করার জন্য হয়তো সুবিধা হয় যে তাহলে আধুনিকতা বলতে কি বুঝবো আমরা, এইটুকু বলে নিয়ে আমরা এই সব দলিল থেকে আমরা পেশ করব। কারণ এইটা এই যে আমরা বলি যে ভাগ করলাম যে আধুনিকতা, আধুনিক জ্ঞানের ধরন, আধুনিক জ্ঞান ব্যবস্থা, আধুনিকতা চৈতন্যের আধুনিক একটা দশা, এই আলাপটা করতে গেলে আধুনিকতা কি সেটা আমাদের একটু বলতেই হয়। এই তো বুঝতে পারে কঠিন তো মশা না, ওয়ার্ড বোর্ড এটা একটু বিজান তো। হ্যাঁ, বোর্ডটা নতুন, এটাই কারণ না। দেখছেন জ্ঞানী গুণীরা থাকলে কত সুবিধা, অল্প করে বাইরের বোর্ডটা আনবো না, এটাই দেখি। আমাদের তাড়াহুড়া আছে কারো? আরাম করে বসছেন তো? হ্যাঁ, একদম হেলান টেলান দিয়ে বসেন। হ্যাঁ, আর পানিটা নিপি পিসা লাগলে পানি খায়, বাইরে পানি রাখেন, দেন দেন। আসেন রবিন থাকেন। হ্যাঁ, আমি আলাপ চালাই। হ্যাঁ, তো তাহলে আধুনিকতা কি? হ্যাঁ, এই আলাপটা আমাদের একটু করতেই হচ্ছে। এই সাইড আলাপ না করি, আপনাদের অনেকেরই অনেক বিষয়ে ভালো বোঝাপড়া আছে। আমি শুধুমাত্র মানে কারো কারো জন্য একটু রেফারেন্স দরকার হতে পারে, সেই কারণে আমি কথাটা বলছি, নাহলে বলতাম না। তো আধুনিকতা কি, এটার সংজ্ঞা দেওয়া তো মুশকিল, কিন্তু আমরা যখন বলি পশ্চিমা ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতা, তখন এটা বলে ফেলা খুব সহজ এই জিনিসটা কি, এবং এই কোয়ালিফিকেশন ছাড়া, এই বিশেষ গুণ দিয়ে আধুনিকতা চেনা ছাড়া আসলে আধুনিকতার আলাপ করাটাই মুশকিল। কারণ হলো যে আমরা যে আধুনিক এই শব্দটা ব্যবহার করি না, এটার মূল কথা কি? অধুনা। মানে এইটার অর্থাৎ এটা সাম্প্রতিকতা অর্থ, যে সম্প্রতিকালে, এটা বললাম আমরা। অধুনা কথাটার খুব কাছাকাছি অর্থ হচ্ছে এইটা,
সাম্প্রতিক অভিজ্ঞতা, সাম্প্রতিকতা, সাম্প্রতিক কালে কিছু ঘটতেছে, ইদানিং মানে এখন, ইদানিং মানে কিন্তু এখন, সংস্কৃত ব্যাকরণে ইদানিং কথা হচ্ছে এখন। যাই হোক, তো এখন বা ওই সময়, ওই অর্থে ইদানিং কথা বলা। যাই হোক, ফলে বাংলা আধুনিক কথাটা দিয়ে আসলে আধুনিকতার যে জ্ঞানতাত্ত্বিক ঐতিহাসিক ঘটনাটা, ব্যাপারটা, সেটা বাংলা আধুনিক কথাটা দিয়ে বোঝা যায় না। কিন্তু আমরা এখন এই শব্দের মধ্যে অনেক কিছু চাপ দিতে পারছি, এই শব্দটা সেটা ধারণ করতেছে। যেমন আধুনিকতা বলতে আমরা কিছু সায়েন্স সিম্বল, প্রতীক দিয়ে বুঝি। আধুনিকতা মানে উঁচা উঁচা বিল্ডিং, আধুনিকতা মানে উড়োজাহাজ, আধুনিকতা মানে বিদ্যুৎ, রিমোট গ্রামেও বিদ্যুৎ চলে গেছে, গ্রামটা আধুনিক হয়ে উঠছে, এই যে আধুনিকতা। আধুনিকতা হচ্ছে যে ধরেন সিনেমা, তারপরে পুঁজিবাদ, হ্যাঁ, বড় বড় মার্কেট, কি, হ্যাঁ, বিজ্ঞান, প্রযুক্তি, ওইটা উড়োজাহাজ বললাম, হ্যাঁ, পরমাণু বোমা, হ্যাঁ, সার্ভেলেন্স টেকনোলজি, ব্যাংক, বড় বড় এটিএম কার্ড, ডেভেলপমেন্ট, উন্নতি, ওই যে বড় বড় ব্রিজ বললাম, হ্যাঁ, হাইব্রিড ধান, সবই আধুনিকতা। আর আধুনিকতা কি? রাষ্ট্র। আধুনিকতা কি? পুঁজিবাদ। এগুলো হচ্ছে আধুনিকতার চিহ্ন। তো এইগুলো যখন আমরা দেখতে পাই, তখন এই যে এই দেশটা উন্নত হয়েছে, ওই যে উন্নতি, হ্যাঁ, এই দেশটা আধুনিক হয়েছে, আমরা অনেক আধুনিক, আমাদের গ্রামটা অনেক আধুনিক। তো এই হচ্ছে আধুনিকতা। তো এইটুকু বলে তো আধুনিকতা চেনা যায়। আধুনিকতা যখন আমরা বলছি, আধুনিকতা একই সঙ্গে শুধুমাত্র এইসব প্রতীক চিহ্ন এবং এইসব ব্যবহারিক এবং বস্তু জাগতিক পরিবর্তন শুধু নয়, মানে উঁচা বিল্ডিং, ঝকঝকে আলো, সুপারসনিক বিমান আর হোয়াটসঅ্যাপ শুধুমাত্র আধুনিকতা নয়। আধুনিকতা এটা হচ্ছে বাইরের অবয়বগত একটা ঘটনা, একটা ভৌতিক পরিস্থিতি, মানে এই যে ভূত, ভৌতিক বলতে আমরা কিন্তু ঘোস্ট বলতেছি না, এই যে মানে দ্রব্য, ম্যাটেরিয়ালিটি, ওই অর্থে ভৌতিক। ম্যাটার মানে ভূত, এসব বাংলা শুনে আপনারা ভয় পাবেন না। হ্যাঁ, ম্যাটার মানে যে ভূত, এই কথা আপনারা হয়তো প্রথম শুনলেন আজকে অনেকে। তো পঞ্চভূতের দেহ সৃষ্টি নয় যে, এরা জানে, চর্যাপদ পড়লে জানা যায়। পঞ্চভূতের দেহ সৃষ্টি মানে কি? 5 রকম ম্যাটেরিয়াল দিয়ে আমাদের দেহ তৈরি। ভূত, ম্যাটার মানে ভূত, কারেন্ট আসছে, ভূত পালাইছে, বুঝছেন? হ্যাঁ, সর্বত ঈশ্বর। কারেন্ট, বিদ্যুৎ আসছে, আর জিন ভূত পলাইছে। এখন আমরা ভয় পাই এখানে ভূত দেখা, কিন্তু এই যে ভূত, ভয় পাচ্ছি না। তো ফলে এইটা হচ্ছে একটা ভৌতিক কাঠামো। কিন্তু আদি ভৌতিকটা কি? ভূতের বাইরে কি আছে, ভূতের গভীরে কি আছে, বা ভূত কি দিয়ে আমরা রেফারেন্সটা বুঝি, এই বস্তুগত কোন সম্পর্ক দিয়ে চলে এই সমাজ, এই যে বললাম রাষ্ট্র একটা আধুনিকতার লক্ষণ, এগুলো চলে কি দিয়ে, কোন রকম জ্ঞান দিয়ে, কোন রকম বোঝার ধরন দিয়ে, কোন রকম যুক্তির বিন্যাস দিয়ে ধরা যাক পুঁজিবাদ আমাদের একটা শোষণমূলক ব্যবস্থা দুনিয়ায় জারি থাকতে পারে। তার জন্য একটা আদর্শিক, নৈতিক, জ্ঞানতাত্ত্বিক, ভাবাদর্শিক এবং একটা চৈতন্যের পরিকাঠামো দরকার হয়েছে। সেটা কি? এই যে উন্নয়ন, উন্নতি বলে আমরা জিনিসটা বুঝি, শিক্ষা, সভ্যতা, এই দেশে অনেক সভ্য। কারণ আমরা সকাল বিকাল সুইজারল্যান্ড আর কি যেন হই, লস অ্যাঞ্জেলেস হই না, হ্যাঁ, সিঙ্গাপুর, লস অ্যাঞ্জেলেস হই, মানে আমরা আধুনিক রাষ্ট্র, আধুনিকতার আমরা টপ জায়গায় এখন আছি মনে হয়, বা হইতে চাই আর কি। তো এইটার পেছনে কি কাজ করে, কোন চিন্তা কাজ, এটা কিন্তু খুব সহজ এখন তাহলে বলা। যখন আমরা এটা চাই, মানে আমরা ওই যুক্তি দিয়ে চাই, ওই যে ওইখানে যেতে যাচ্ছি, সেই চাওয়ার যুক্তিটা কি, কারণটা কি, সেইটাই হচ্ছে আধুনিকতার যুক্তি, আধুনিকতার চিন্তার ধরন, আধুনিকতার জ্ঞানগত বৈশিষ্ট্য। সেইটাকে যদি আমরা না চিনি, তাহলে আসলে আধুনিকতা চেনা যায় না। এই আমাদের জানা কথা, তার কয়েকটা লক্ষণও তারপর আমরা লিখতে পারি। আবার একটা বোর্ড প্র্যাকটিস হয়ে যাবে, দেখা যায় এবার এরপরে বসে কিনা। এবং বলে রাখা ভালো, আধুনিকতা অনেক বড় তর্ক, অনেক বড় তত্ত্ব আলোচনার বিষয়। ধরা যাক যে যখনই আমরা বললাম আধুনিকতা, যখনই আমরা বললাম প্রাক আধুনিক বললাম, হ্যাঁ, আধুনিকতা পূর্ব, প্রাক আধুনিক, আধুনিকতা পূর্ব, হ্যাঁ,
তো তাহলে আধুনিকতার কোনো প্রত্যুষকাল কি সম্ভব? সুবেসাদিক সম্ভব মডার্নিটির? এটা একটা তত্ত্ব আছে, আর্লি মডার্নিটির কনসেপ্ট আছে, যে মডার্নিটির তাহলে কি ধরা যাক ব্রিটিশ শাসন আসে নাই, উপনিবেশ আসে নাই, তাহলে কি আমরা মডার্ন হইতাম না কোনো সেন্সে? মডার্নিটি তাহলে কি? তখন দার্শনিকদের মধ্যে, সমাজতান্ত্রিকের মধ্যে একটা কনসেপ্ট এটা হাজির হলো যে আচ্ছা ওকে, তার মানে পশ্চিম যদি না দাঁড়ায়, একটু বেয়াদবি নিয়েন না, হ্যাঁ, পশ্চিম যদি না আসতো তাহলে তাহলে কি আমরা আমাদের মধ্যে কোনো চিন্তা, চৈতন্য, জ্ঞানের ব্যবস্থার, সমাজের ব্যবস্থার, প্রযুক্তির, হ্যাঁ, এগুলোর কোনো অন্যরকম কোনো পরিবর্তন ঘটতো না? ঘটে কি নাই? ধরা যাক ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত, ধরা যাক মুঘল রাজা ছিল, তো এখানে কি ঘটে নাই? প্রযুক্তি চর্চা হয় নাই, তখন বিজ্ঞান ছিল না, ছিল না, সবই তো ছিল। আরো আগে যান না, এখানে ধরেন যেই কি বলা যায়, যে এখানে যত সব স্বাস্থ্যবিদ্যা আছে, চিকিৎসাবিদ্যা যা বিকাশ হয়েছিল, সেচ, হ্যাঁ, থেকে শুরু করে আরো বহু কিছু, সেগুলো কি বিজ্ঞান এবং প্রযুক্তি নয়? তো সে যদি মডার্নিটির লক্ষণ হয় বিজ্ঞান প্রযুক্তি, সেটা এখানে ছিল। এখানে প্রসূতিবিদ্যা ছিল, কি ছিল না এখানে? বাদ দেওয়া হইতো না, নৌকা বানানো হইতো না, প্রযুক্তি ছিল, জ্ঞান ছিল, যদি বিজ্ঞান না বলতে চান। তাহলে কি এগুলো কি আধুনিকতা নয়? না, এইটুকু দেখলেই আধুনিকতা বলা যাচ্ছে না। আধুনিকতা তার মানে আরো অন্য কিছু, কারণ সেই এই রকম অর্থে তো সেই কবে শূন্য আবিষ্কার হয়েছে, চাকা আরো কত আগে আবিষ্কার হয়েছে, তাই না? মাটির যুগ, তামার যুগ, ব্রোঞ্জ যুগ, লোহা যুগ আমরা পার করে এখানে আসছি না? পার তো করছি কোনো না কোনো ভাবে, মানে ভিন্ন ভিন্ন ভাবে পার করছি, ক্রোনোলজি ধরে পার করিনি, ভিন্ন ভিন্ন ভাবে পার করছি, পার তো করছি এগুলো। তাহলে সেগুলো কি আধুনিকতা? বিজ্ঞান এবং প্রযুক্তির এইসব লক্ষণ দেখলে আমরা সেটাকে আধুনিকতা বলতে পারতেছি না। আধুনিকতা বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে অন্য একটা অভিজ্ঞতা এবং দার্শনিক অবস্থানের নাম। এটা জটিল হয়ে যেতে পারে কারো কারো জন্য, আমি ছোট করে ফেলবো আলাপটা। তো সেই কারণে বলছি যে তখন মানুষের দরকার হলো যে আমাদের এই বিশেষ করে অপশ্চিম দুনিয়া বোঝার জন্য, যে আচ্ছা পশ্চিম এম্পায়ার করা নাই, কলোনি করা নাই, তার আগ পর্যন্ত যেসব অবস্থা সমাজের ভিন্ন ভিন্ন অঞ্চলে, ধরা যাক আফ্রিকা কিংবা সো-কল্ড ভারতবর্ষ ইত্যাদি ইত্যাদি, তো সেগুলো তো এই যে অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি, সমাজের বিকাশের ধরন দেখতে পাচ্ছি, রাষ্ট্রের মতন ব্যবস্থা দেখতে পাচ্ছি, রাজনীতি দেখতে পাচ্ছি, আরো নানা কিছু, প্রযুক্তি বললাম, কবিতা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সঙ্গীত দেখতে পাচ্ছি, তাহলে এগুলো কি আধুনিকতা নয়? তাহলে এটা কোনো কোনো রকম আধুনিকতার লক্ষণ হয়তো বা, সেইটার কিছু মানুষ নাম দিচ্ছেন আর্লি মডার্নিটি বা আধুনিকতার একটা কাল, প্রাতঃকাল। সেই আলোচনাটা আজকে আমরা করবো না, কিন্তু যেটা আমরা করবো, আলাপ করেই আমি পণ্ডিতের সঙ্গে আলাপ করতে শুরু করবো, সেটা হচ্ছে যে আমরা আজকে এই লালন ফকিরের লাভ করার জন্য আধুনিকতার একটা বিশেষ ধরন, একটা বিশেষ বৈশিষ্ট্য, একটা বিশেষ জ্ঞানতাত্ত্বিক ধরনের রেফারেন্সে আমরা আধুনিকতাটাকে ব্যবহার করব, যেইটার উৎস, যে আধুনিকতার ধরন, যে আধুনিকতার যুক্তির ধরন, যে আধুনিকতার বিশ্ববিখ্যাত ধরনটা মানবতাবাদ ভিত্তি হিসেবে কাজ করছে পশ্চিমে বর্ণবাদ এবং উপনিবেশ। বর্ণবাদ এবং উপনিবেশ বা ঔপনিবেশিকতা তাদের নিজেদের সম্পর্কে, অর্থাৎ উপনিবেশকারীদের সম্পর্কে এবং বাকি জগৎ, উপনিবেশিত জগৎ সম্পর্কে কিভাবে তারা ব্যাখ্যা করে, বোঝে, বিশ্লেষণ করে, এবং যে বিশ্লেষণের উপরে দাঁড়ায়, যে বিশ্লেষণকে ভিত্তি করে দুনিয়ায় উপনিবেশের টিকে থাকলো 300-400 বছর ধরে, এবং সেইটার প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পরে
প্রত্যক্ষ বুঝেছি যে অর্থাৎ ম্যাজিস্ট্রেট সাহেব আর না ব্রিটিশ সাদা, ওই অর্থে প্রত্যক্ষ। কিন্তু জ্ঞানতাত্ত্বিকভাবে, জ্ঞানগতভাবে চৈতন্যের ধরনের মধ্যে একটা বিশেষ ধরনের ঔপনিবেশিকতা রয়ে গেল। সেই জিনিসটা কি, সেইটা হচ্ছে আমাদের আজকের আলোচনার জন্য প্রয়োজনীয় আধুনিকতার সংজ্ঞা। সেটা কি কি আমরা আলাপ করে যাব। আমরা মোটা থেকে দুইটা ভাগ করতে পারি। খুব সহজ একটা অনুশীলন, কার জন্য বোরিং, এখানে অনেক বড় বড় পণ্ডিতরা আছেন, তারা একটু বোর হন, একটু পানি খান ততক্ষণ। হ্যাঁ, যেমন ধরা যায় যে প্রথমেই আসছে যুক্তির কথা। তো এই যে যুক্তি, এই যে এপাশে ধরেন আবেগ, তাই না? পড়া যায়। ধরেন এটা হচ্ছে, ওরা হচ্ছে কি সাদা না, আমরা কি কালো। ওরা হচ্ছে ধরেন সভ্য, তাই না? তাই না? আমরা কি অসভ্য, বর্বর। তারপরে ওরা কি ধরেন আরো বলেন। হ্যাঁ, আলোকিত না, আমরা কি অন্ধকারাচ্ছন্ন। তারপরে আরো বলেন। হ্যাঁ, এরকম আরো আরো লিখতে পারি, বলেন তো আরো কয়েকটা দিতে আপনারা। যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আসতেছি, ভালো বলছেন। এই যে মানে সংস্কৃতি রাখলাম। হ্যাঁ, এখানে তাহলে আমরা কি রাখবো? হ্যাঁ, না 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 না, সংস্কৃতির সঙ্গে তাহলে উল্টা পাশে কি যাবে? অসংস্কৃতি, মানে যেখানে মানুষ হাতটা লাগায় নাই, এর আর একটা নাম আছে নেচার। হ্যাঁ, প্রকৃতি, প্রকৃতি, ধর্মবিজ্ঞান। এই যে যুক্তি, ধর্মবিজ্ঞান, হ্যাঁ, এইটার পাশাপাশি রাখলাম। আর এই যে কুসংস্কার, আবেগ, কুসংস্কার, হ্যাঁ, এরা সব কি ফকির ফকিরা গুমুদ খায়, কুসংস্কার চললো। আরো বলেন আপনারা, দেখেন আমার বলতে হচ্ছে না। এই যে দেখছেন কত সহজ আধুনিকতা বোঝা। আরো বলেন, এর মধ্যে আপনি কি পড়ে? ভাষা, ভাষা কি বলে ইংরেজি, তারপরে যে হ্যাঁ, এটা বলে নেটিভের ভাষা। ওরা হচ্ছে, ওরা আমরা সবাই নেটিভ, আর ওরা হচ্ছে সাহেব। আমরা সাহেবের মতো হব, তাহলে লেখা রাখি সাহেব ওরা। হ্যাঁ, এই যে সাহেব মানে সভ্য, বুঝছেন না? আমরা হলাম নেটিভ। আরো দেখেন এরকম আরো অনেক কিছু আনতে পারবেন আপনারা। জ্ঞান, জ্ঞান ব্যবস্থা মানে সেটার সঙ্গে হলো, হ্যাঁ, এই যে যুক্তি বিজ্ঞানের বিশেষ ধরনটা, এটার সঙ্গে হচ্ছে আপনার ওই, আপনি কি বলেন কথাটা, জ্ঞান। এ তো মূর্খ অজ্ঞান, তো প্রশ্নই আসে না। অশিক্ষা, কুশিক্ষা, এগুলো এরকম আরো দেখেন তো কি কি পাওয়া যায় এর মধ্যে। উন্নত চিকিৎসা বিজ্ঞান, এই যে উন্নত, হ্যাঁ, তো উন্নতই হলো, মানে বিজ্ঞানের মধ্যে পড়লো। আচ্ছা, এই যে ধরেন, এই যে আমরা কয়েকটা জোড়া দেখাই, জোর, হ্যাঁ, এইটার একটা নাম আছে। এই চর্চাটা আমাদের অনেকেই পুরনো করছেন। হ্যাঁ, তারা বাইনারি অপোজিশন, হ্যাঁ, বাইনারি অপোজিশন বলে, জোর বিপরীত বাংলায়। এই বাইনারি অপোজিশনটা বিশেষ করে এই বর্ণবাদী ঔপনিবেশিক যে ব্যবস্থা দুনিয়ায় জারি হইল কলম্বাস পরবর্তী দুনিয়ায় 1492 সালটা কারো কারো জন্য ইন্টারেস্টিং লাগতে পারে। কলম্বাস, আদিবাসীরা যেদিন কলম্বাসকে দেখলো সেই কালকটে এসেছিলাম। হ্যাঁ, ভারতের যে গোয়ার কালকটে, কালিকট। কালিকট। আচ্ছা, তো এই যে ব্যাপারটা উনি বলছেন যে হ্যাঁ, বাইনারি অপোজিশন বা বাইনারি অপোজিটস বা জোর বিপরীত, এই জোর বিপরীতের যে ধরনটা এবং এই জোর বিপরীত দিয়ে জগৎ বোঝার, ব্যাখ্যা করার, মানুষ বোঝার, ব্যাখ্যা করার, মানুষের মধ্যে সম্পর্কগুলোকে বোঝার, ব্যাখ্যা করার এবং ডিল করার যে বিশেষ ব্যবস্থা, বিশেষ চর্চা, বিশেষ প্রতিষ্ঠান দাঁড়াইল জ্ঞানতাত্ত্বিক, রাজনৈতিক, সামাজিক
কথিত সংস্কৃতি, তার নাম হচ্ছে বর্ণবাদী ঔপনিবেশিক আধুনিকতা। আমাদের আজকে আলোচনার জন্য এই কাঠামোটা আমরা ব্যবহার করি। এর বাইরে জগতে প্রধানভাবে আর কোনো আধুনিকতার ধারণা দুনিয়ায় রাজ করতেছে না, শাসন করতেছে না। বাকি সকল রকম আধুনিকতার ধারণাগুলো সব প্রান্তে প্রান্তে আছে আর কি। এই কারণে বললাম যে আধুনিকতার কোনো ধরন বা সংজ্ঞা ঠিক করা যাচ্ছে না, তাকে নির্দিষ্ট করে বলতে হবে যে এইটা কি জিনিস। এই যে দুনিয়া আমরা আধুনিকতার নাম শুনি, গল্প শুনি, হ্যাঁ, অভিজ্ঞতা দিয়ে যাচ্ছি, তা মূলত বর্ণবাদী ঔপনিবেশিক আধুনিকতা। এই নিয়ে আমরা বিস্তারিত আজকে আলাপ করতে পারতেছি না। হ্যাঁ, যারা আগ্রহী হবেন আমরা নিশ্চয়ই আরো পরে অনেক আড্ডা দিতে পারবো। যারা আরো বিশেষ করে এই নিয়ে আলাপে আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমরা করতে পারবো। কিন্তু আজকের জন্য এইটুকু থাকলো, এই যে পশ্চিমা বর্ণবাদী ঔপনিবেশিক এবং অতি অবশ্যই বুঝতে পারছেন পুরুষতান্ত্রিক, এবং অতি অবশ্যই এটা একটা হেটেরো ব্যবস্থা, পুরুষ এবং নারী এই বাইনারি অপোজিশন দিয়ে দুনিয়াকে বোঝে, বডিগুলোকে বোঝে। ফলে এটা বাই ডিফল্ট এটা মানে এটা কি বলে তার ইয়ের মধ্যেই, নির্মাণের মধ্যেই এটা একটা হেটেরোনর্মেটিভের পক্ষে। ফলে এটা অবশ্যই পুরুষতান্ত্রিক হতে বাধ্য, এটা বেটাতান্ত্রিক হতে বাধ্য। তো এই আধুনিকতার ধরনটাই আমরা চিহ্নিত করা মানে মনে করি যে দুনিয়া এখন রাজ করতেছে সারা দুনিয়ায়, তার প্রভাবটাই বেশি। এবং আমাদের প্রাক আধুনিক এবং অনাধুনিক যত সমাজ অভিজ্ঞতা, জ্ঞান প্রকল্প, জ্ঞান ব্যবস্থা, জ্ঞান চর্চার প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, যা কিছু বলেন, এই যে কাঠামো, এই কাঠামোর কেউ 1-2% বাইরে থাকতে পারে, বাকিরা মাশাআল্লাহ ভেতরে আছি আমরা। এই ভেতরে না মানে এটা আমাদের চাওয়ার উপর নির্ভর করে নাই, ঐতিহাসিক একটা প্রক্রিয়াতে আমরা এখানে আসছি, যার নাম উপনিবেশ এবং ঔপনিবেশিকতা। সেটা অনুযায়ী আমরা এখানে আসছি, এবং আমাদের এখনকার কাণ্ডজ্ঞান যা বলে না, সেই কাণ্ডজ্ঞানটা মূলত এই সেট দিয়ে তৈরি, এই সেট দিয়ে তৈরি। আমরা এই কাণ্ডজ্ঞান দিয়ে জগৎকে বুঝে ফেলতে চাই। ফলে সকল সময় আমাদের বোঝাপড়াটা এই ফ্রেমওয়ার্কটাকে, এই কাঠামোকে সার্ভিস দেয়, সেবা করে। ফলে এই বর্ণবাদী ঔপনিবেশিক আধুনিকতা, পুঁজিবাদ, পুরুষতন্ত্র টিকে থাকে। যা হোক, তাহলে আধুনিকতা যদি এই জিনিস হয়, এইটার একটা এই জোর বিপরীত একটা জুলুমকারী চর্চা। জগতে আলো অন্ধকার আছে, আলোর কনসেপ্ট আগেও আছে, এটা বলে রাখা ভালো যে জোর বিপরীত কি অন্য কোনো ভাবে নাই, আছে। কিন্তু এই জোর বিপরীতটা জগৎকে যেভাবে ঢেলে সাজাতে চায়, এবং এই বিপরীত ভিত্তিক জগৎ যেরকম ভাবে চালাইছে এবং এই জায়গায় নিয়ে আসছে ঔপনিবেশিকতা এবং বর্ণবাদ, সেইটা একটা জুলুমকারী জোর বিপরীত চর্চা। জগতে এমনিতে বিপরীতার্থিকতা নাই, আছে তো। আমি ঋণী আর উনি ঋণদাতা, এটা একটা এক ধরনের বিপরীতার্থকতা না। কিন্তু এইটা কি নিজে কোনো জুলুম হাজির করবে? নাও করতে পারে, কিন্তু এটা করবে যখন এটা আমি জগতের জন্য একদম মানে ফিক্সড একটা নির্ধারিত ভাবে করে দিচ্ছি। এইটি হচ্ছে দুনিয়া বোঝার বিষয়। এই যে আমরা সভ্য, তোমরা বাকিরা অসভ্য, এটা কিন্তু এখন থেকে সত্য, এবং আমরা সেই সত্য কবুল করছি। এর মধ্যে দিয়ে একটা দুনিয়া জুলুম চলতেছে। ফলে বাইনারি অপোজিটের একটা জুলুমকারী চর্চা, এটি হচ্ছে পশ্চিমা বর্ণবাদী ঔপনিবেশিক আধুনিকতার বৈশিষ্ট্য। আমরা দেখব যে লালন ফকিরকে বোঝার ক্ষেত্রে এই অপোজিশনটা, এই প্রকল্পটা, এই ফ্রেমটা, কাঠামোটা আমাদের আলোচকদের মধ্যেও কাজ করে কিনা আপনারা রাজি আছেন? মানে ওনারা কিন্তু খুব শ্রদ্ধা মানুষ। আমাদের উদ্দেশ্য এটা না যে ওদেরকে খারিজ করা, বাতিল করা, এরকম না। কিন্তু লালন ফকির বোঝা মানে আসলে ওই অর্থে বলতে গেলে এই ফ্রেমওয়ার্কের বাইরে কিন্তু লালন ফকিরের ঐতিহাসিক অবস্থান, বলছি না সেটা আমরা? উনি তো এই ফ্রেমওয়ার্কের লোক নন। উনি কি এই ফ্রেমওয়ার্কের লোক? ওনার যে কোনো গান আপনারা পড়েন বাংলা ভাষায় যদি বোঝেন, এর আধ্যাত্মিক অর্থ বোঝা লাগবে না। উপরিতলের অর্থ, সারফেস লেভেলের মিনিং দেখলেও বোঝা যাবে যে এই ফ্রেমওয়ার্কে উনি বাস করেন না। উনি কে কাপড় পরে আছেন আর কে পরেন নাই, এই যে উনি তো সভ্যতা অসভ্যতা বিচার করছেন কি আমরা সবাই জানি, করেন নাই। উনি কি নারী পুরুষ হিজড়া বিচার করছেন? উনার গানে পাবেন না এই জিনিস। উনি গরিব
জাত মুসলমান হিন্দু ভাগ করছেন? করেন নাই। তাহলে উনি এই ফ্রেমের লোক নন। মানে আমরা মোটা দাগে আলাপটা করতেছি, কোন ডিটেলে ম্যাজিস্ট্রেট কোথেকে আসলো সে আলাপ করতেছি না, মোটা দাগে এই ফ্রেমের লোক নন। তাহলে ওনাকে যখন আমরা আধুনিকতার কালে, আধুনিকতার গভীর প্রভাবের কালে বুঝতে চাচ্ছি আমরা যারা, এই আমরাটা কারা, এটা একবার তলায় দেখা দরকার। যদি আমরা ওনাকে বুঝতে চাই এবং ওনাকে নিয়ে কি আলাপ হচ্ছে সেটা বুঝতে চাই, অর্থাৎ আমাদেরকে বুঝতে চাই। আবার আমরা তো আলাপ করতেছি ওনাকে নিয়ে, ফলে ওনাকে বুঝতে চাওয়া এবং আমাদেরকে বুঝতে চাওয়ার জন্যেই আমাদের এই ফ্রেমওয়ার্কটা একটা সাধারণ রেফারেন্স। আপনার এর বাইরে আরো ফ্রেমওয়ার্ক চর্চা নিশ্চয়ই করতে পারি আমরা, কিন্তু আজকে আলোচনা আমরা এইটুকুতে থাকবো। তো এখন এটা থাকলো, আমরা অন্য কিছু কথায় যাই। আমরা প্রথমে আলাপ করবো হচ্ছে মোটা থেকে আমি 2-3টা মানে দফা ঠিক করছি, যদি সময় থাকে আগাবো, নাহলে 1-2 দফা দিয়ে শেষ করে ফেলাবো। যেমন একটা দফা হচ্ছে যে জাতি ধর্ম এইগুলা বিষয়ে লালন ফকির কি ভাবতেছেন এবং সেই বিষয়ে পণ্ডিতরা কি ভাবতেছেন, মানে লালনের ওই বুঝটা নিয়ে পণ্ডিতরা কি বুঝতেছেন সেটা আমরা বুঝবো, বুঝছেন? এইটা একটা দফা বা একটা কাজ। আর একটা কাজ করতে চাই যে এই যে মানুষ মানবতা হ্যান ত্যান নিয়ে যে আলাপটা আছে না, লালন মানবতাবাদী মহান বাউল কবি সাধক, এই জিনিসটা কি এবং এই নিয়ে পণ্ডিতদের কি আলাপ সেটা আমরা বোঝার চেষ্টা করব। আরো আছে যেমন এই যে মানে উনি তো ওই যে বললাম যে উনি সেই ওরকম একটা রিমোট ভিলেজ, ওখানে থেকে এরকম চিন্তা কি করে করতে পারলেন। হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং শব্দ আছে ওনার ক্ষেত্রে ব্যবহার করা আছে, কয়েকজন করছেন রেফারেন্স আমরা আলাপ করব। উম্মি, আপনারা কি উম্মি শব্দে পরিচিত? উম্মি, হ্যাঁ না, উম্মি এটা হচ্ছে যে মঞ্জুর জানে। উম্মি হচ্ছে যে অক্ষর জ্ঞানহীন, এই যে আকিল জানে। উম্মি হচ্ছে যার অক্ষর জ্ঞান নাই, তো উনি তো একজন উম্মি। একজন উম্মি লোক হয়ে এরকম জ্ঞানের কথা কেমনে বললো, এই নিয়ে বিস্ময় আছে আমাদের পণ্ডিতদের। তো সেইটা কোত্থেকে আসলো এই নিয়ে আমরা একটা আলাপ করতে পারি। অর্থাৎ এই যে বলো না যে শিক্ষা জ্ঞান, তো জ্ঞান শিক্ষা এগুলোর সঙ্গে এবং তার সঙ্গে লিখতে পড়তে পারা না পারার সম্পর্ক কি, কোন রকম জ্ঞান প্রকল্পে ঢুকে আমাদের কাছে তাকে উম্মি মনে হয়, উম্মিতার এই সেন্সটা আমরা কোত্থেকে পাইলাম এবং কি করে আমরা নতুন ধরনের একটা জ্ঞান ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ছি, সেই ব্যবস্থার মধ্যে থেকে আমরা ওনাকে সহ ওই সময়টাকে মনে হচ্ছে কি বুরহানুদ্দিন খান জাহাঙ্গীরের ভাষায় উনি দুর্দশা নিয়ে উনি লিখছেন, বিকে জাহাঙ্গীর, পিছিয়ে পড়া সমাজের মানুষ। না, উইথ ডিউ রেসপেক্ট, উনি বড় অ্যানথ্রোপোলজিস্ট, বাংলাদেশের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের ফাউন্ডার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। উনি অনেক আসলে উনি একাডেমিশিয়ান হিসেবে তার সময় শক্তিশালী একজন একাডেমিশিয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ উনি প্রতিষ্ঠাতাদের একজন। তো এবং দুর্দশা নিয়ে প্রথম এরকম কম্পাইলেশনটা ওনারই। এই বইটা আমি ছোটবেলায় কি করছি জানেন তো? ওকে, সেটা বলা যাবে না, মামলা দিয়ে দিবেন। তো এরকম ফলে এই উম্মি, এই যে আমাদের অক্ষর জ্ঞান, এই যে জ্ঞান ব্যবস্থার বিশেষ ধরন, এই যে ছাপাখানা, এই যে সভ্যতার ধারণা, এগুলো কোত্থেকে কি এবং এই আলাপটা আমাদের পণ্ডিতরা কিভাবে করতেছেন এইটা আমরা একটু আলাপ করতে পারি। মানে তন্ময় কি বলছে সেটা রাহি ভাই কি বলছে এই নিয়ে আলাপ করা আর কি। জিনিসটা আপনাদের কি বোরিং লাগবে? হ্যাঁ, আমি কিছু নাম বলি, দেখেন আপনাদের বোরিং না লাগতে পারে। যেমন ফরহাদ মজা, শুনতে হবে তো তাহলে না এরকম
না, ওনাকে নিয়ে আমি বেশি কিছু বলবো না আজকে। ওনাকে নিয়ে বলতে গেলে 4 ঘন্টা লাগবে তো। কিন্তু আরো কিছু নাম বলবো। সলিমুল্লাহ খান নিয়েও 1 লাইন বলবো, আপনাদের আকর্ষণ দিচ্ছে। হ্যাঁ, মজা লাগতে পারে। কিন্তু লাগে না এখনো। আচ্ছা আচ্ছা, ওই যে ঠিক আছে, এইটা নিয়ে বলবো। আর হচ্ছে যে সময় থাকবে না, না হলে আমরা হয়তো লিঙ্গ, জেন্ডার এবং এই বিষয়ক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ওনাকে বোঝা এবং ওনার আলোচকদেরকে বোঝা, সেটা একটা চেষ্টা করা যেতে পারতো সময় থাকলে। হ্যাঁ, ভালো হতো, ভালো তো আমার জন্য সবই হতো, করতে পারলে। এইটা একটা দফা আছে, মাত্র শুরু হলো। তো এরকম আছে। আর এগুলোর পাশাপাশি ছোট ছোট আকারে যাবে, যেটা ওই যে জাতি ধর্ম প্রসঙ্গে আলাপ করতে গেলে ওনার ধর্ম নিয়ে বড়ই বিব্রত অনেকে, আবার ওনার ধর্ম ধারণা নিয়ে অনেকে অনেক গর্বিত। তো এই যে বিব্রতকর অনুভূতি, বিব্রত হওয়ার অনুভূতি এবং গর্বের অনুভূতি, দুইটা আমার প্রস্তাব মতে, আমি কয়েকটা প্রস্তাব দেবো আজকে। হ্যাঁ, আমার প্রস্তাব মতে দুইটা একই জায়গা থেকে আসে। বিব্রত হওয়ার বোধটা যে জায়গা থেকে আসে, গর্বের বোধটা একই জায়গা থেকে আসে। হ্যাঁ, উনি উম্মি হওয়ার যে বিব্রতকর অবস্থা হয় আমাদের, মানে আমাদের কারো কারো, এবং উম্মি হয়েও যে উনি এত, এটা যেখান থেকে হয়, এ সবই একই জায়গা থেকে আসে, মানে এখান থেকে আসে। এটা হচ্ছে আমার প্রস্তাব। এবং এই যে ওনাকে উনি তো এই যে মানবতা হ্যান এসব এখান থেকে আসে। তারপরে ধরেন যে এই মোটামুটি এই কটাই এখান থেকে কি করে আসে, এবং এটা আমার প্রস্তাব যেখান থেকে আসে। ওনারা কি করছেন আমরা সেটা নিয়ে আলাপ করবো, এবং সঙ্গে আমার একটা দুটো করে নোটটা দিব। ঠিক আছে? প্রকল্পটা কি বোরিং লাগতেছে? হ্যাঁ, বলেন কি? এইটা আমি জানতাম যে এই প্রশ্নটাই করবে কেউ একজন। ওনার দর্শনটা বুঝতে গেলে, হ্যাঁ, আমরা তো এখন বসে এইভাবে দেখতেছি, তো উনি যেভাবে চিন্তা করছেন, হ্যাঁ, সেটা বুঝতে গেলে আমাদেরকে এই ব্যাপারটা বুঝতে হয়। এটা হচ্ছে আমার প্রস্তাব, যে এই ব্যাপারটা না বুঝে আমাদের, আমি আবারও বলি, লালন ফকিরকে বোঝা মানে আমাদের চিনতে গেলে লালন ফকির চেনা দরকার, এটা বলছি, মানে আরো অনেককে চেনা দরকার, ওনাকে চেনা দরকার। আবার ওনাকে চিনতে গেলে আমাদেরকে চিনে নিতে হয়। আচ্ছা, আমার নাম আকিল নোমান, আমি জানতে চাচ্ছি লালন ফকির সম্পর্কে। আচ্ছা, আমিটাকে এলাতে শুরু করতে হয়। আমাকে না জানলে আমরা আর লালন ফকিরকে কোনোদিন খুঁজে পাবো না, কোনোদিন পাবো না। এটা হচ্ছে আমার প্রস্তাব, অবস্থান বলতে পারেন। যে আমরা যদি এখন নিজেদেরকে আবার না চিনি, আমরা কোনোদিন এই যে ওই সময় অভিজ্ঞতার ধরনটা মনে রাখেন, প্রি মডার্ন, নন মডার্ন, হ্যাঁ, প্রাক আধুনিক, আধুনিকতা পূর্ব সময় জীবন অভিজ্ঞতার ধরনগুলোকে আমরা এখনকার আমাদেরকে যদি না চিনতে পারি, তাহলে কোনোদিন সেগুলোকে আমরা চিনতে পারবো না। আমরা ওগুলোকে আপন মনের মাধুরী মিশিয়ে, হ্যাঁ, যে এরকম যে অর্থে রাম রাজত্ব কল্পনা করা হচ্ছে না, এবং আরো অনেক অনেক প্রকল্প নিয়ে দুনিয়ায় নামছে না, নুরানি প্রকল্প, হ্যাঁ, নানা রকম প্রকল্প নিয়ে নামছে। এই প্রকল্পে আমরা তখন খাবো যদি আমরা আমাদেরকে না চিনি। আর আমাদেরকে চেনার ঘটনাটা কি, আমরা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই জায়গাটায় আছি, কোন কোন ঘটনা এর মধ্যে ঘটে গেছে, যার ঢেউ, রেশ, যার ভূত এবং ভবিষ্যৎ হিসেবে আমরা আছি। তার মধ্যে প্রধানতম হচ্ছে এই ঘটনা। গত 500 বছর, গত 500 বছরে এইটা রাজ চলতেছে। এই রাজের বাইরে দিয়ে আমাদের কোনো অভিজ্ঞতা এখন আর হচ্ছে না। এই ব্যাপারটাকে যদি আমরা না চিনতে পারি, তাহলে আমাদের চোখে যে পর্দা আছে না, বলে
মেটাফরিক্যালি বলতেছি, আমাদের এই চর্মচক্ষুর পর্দা তুলবে কে, সেইটা আমাদের আগে কাজ করতে হবে। এই চর্মচক্ষুর পর্দা, এই পর্দাটা না তোলা পর্যন্ত আমরা আর কোনোদিন আগের সেসব সাধনা, সেসব মানুষ, সেসব বিপ্লবী, সেসব জীবন, সেসব জীবনের ধরনকে চিনতে বুঝতে পারবো না, রোমান্টিসাইজ করতে পারবো। ওইটাই আমরা করতেছি। যদি বলেন যে নিরিখের কাজটা কি, নিরিখের কাজ হচ্ছে এইটা, এই কলোনিয়াল মডার্ন রোমান্টিসাইজেশন থেকে আমাদেরকে বের করে নিয়ে আসা। লালন ফকির এই কাজটা না করে আর বোঝা সম্ভব না। বাকি সব রোমান্টিফিকেশন। উনি মহান সুফি ছিলেন, তো বাবা সুফিকে, সুফিজম কথাটাই কলোনিয়ালিজমের তৈরি করা, উপনিবেশের তৈরি করা। উপনিবেশের আগে দুনিয়ায় সুফি বাদ বলে কোনো কথাই ছিল না, তাসাউফ ছিল, সুফিজম তো ছিল না, সুফি বাদ তো ছিল না। এটা তৈরি হয়েছে উপনিবেশের কালে, তাই না? তো ফলে এই যে, তার মানে কি অনেক কিছুই এই ঔপনিবেশিক, সাউন্ডটা কিসের? এটাই ফলে এই কারণে আমাদেরকে লালন ফকির কি বলছেন, ওনার কথাটা কি, এইটা বুঝতে গেলে আমাদেরকে চিনতে হচ্ছে। আজকের প্রকল্পটা আসলে ঠিক সেটা নয় নোমান। আজকের প্রকল্পটা কিন্তু ওনাকে নিয়ে কি বোঝাপড়া আছে, সেই বোঝাপড়া প্রসঙ্গে আমরা একটা আড্ডা দিব, তাই না? হ্যাঁ, সেটাই তো বলতেছি, এই যে এসে করছি, এইভাবে আলোচনা শেষ হয়ে যাবে। তো বুঝছেন, এই কথাগুলো বলতে বলতে দেখবেন যে লালন ফকির বলা হয়ে গেছে। লালন ফকির কি, এই কথাটা এমনি দিয়ে বলা হতে থাকবে, কারণ এমনি দুইটা বই লিখে ফেলে লালন ফকির এটা বলেছেন বলে আর কোনো লাভ নাই। এইটাই আমার প্রস্তাব। এখন যেই বলুক উনি লালন ফকির এই বলছেন, আমি নিতে প্রস্তুত না, কারণ আমি জানি যে এই ফ্রেমওয়ার্ক বিষয়ে উনি কতখানি ওয়াকিবহাল। যদি এই ফ্রেমওয়ার্ক সম্পর্কে কেউ ওয়াকিবহাল না থাকে, তাহলে আমি তার আলোচনাটাকে লালনের কথা হিসেবে আর নিব না। তিনি যত যাই হন না কেন, ওনাকে আমি আসন দিব, সেবা দিব, খাওয়া দিব, ঠিক আছে, কিন্তু ওনার কথা আমি নিব না, যদি এই রেফারেন্স সম্পর্কে কারণ ওই নজর, ওই খেয়াল না থাকে। ওকে, মানে এখনকার দুনিয়ায় এসে সে যেখান থেকে আসুক, যদি 5,000 বছর আগেরও কোনো সাধক এসে বলে যে ওই আমি এই বলছি, আমি বলছি আপনি কি এটার খবর রাখেন কিনা, যদি না রাখেন তাহলে ওস্তাদ আপনার সঙ্গে আমার আলাপ আজকে আগাবে না, এটা বলছি। ওকে, তো তাহলে আমরা শুরু করি হচ্ছে প্রথমে আলাপ করি হচ্ছে, যেহেতু এটি ধরছি সভ্য অসভ্য, হ্যাঁ এটি ধরে, হ্যাঁ আসেন এবার আমি একটু দলিল দস্তাবেজ বের করি। না না, এটা মধ্যে অনেকে আছে তো একসঙ্গে, এই কারণে। আপনারা কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম জানেন? আইডিয়া আছে কিছু না সম্পর্কে? উনি কিন্তু একজন মানে মানে হ্যাঁ ভাষাবিদ, এবং ওনার লালন ফকির সম্পর্কে খুব গভীর শ্রদ্ধা ওনার। আবারও বলছি, আজকে যদি কি আমি কথা বলবো, কমেন্ট করবো যাদের ব্যাপারে, তাদেরকে কিন্তু আমি অশ্রদ্ধা করবো না। ওনাদের চিন্তার পদ্ধতিটা কি সেটা নিয়ে কথা বলবো, এবং যে কারণে হয়তো লালন ফকিরের চিন্তাটা, কথাটাকে হয়তো ঠিকমতো ধরা গেল না, কেন গেল না সেটা নিয়ে আলাপ করবো, বা গেলে কি কারণে গেল ঠিকঠাক মতো কথা, ওই আলাপ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমি অনেক জিনিস বাদ দিয়ে গেলাম, যেমন ধরেন কথা যে ওনার প্রথম ওনার গানের স্বরলিপি, মানে প্রথম ওনার গানের সংগ্রহ করে যে ভারতীয় পত্রিকায় ছাপা হইলো, প্রবাসী পত্রিকায় ছাপা হইলো, এবং সেই গানের স্বরলিপি করলেন দুইজনই নারী। খুব ইন্টারেস্টিং, সরলা দেবী আর ইন্দিরা দেবী, রবীন্দ্রনাথের ভাগ্নি। একজন গানটা সংগ্রহ করে অর্গানাইজ করলেন, মানে সংগ্রহ পদ্ধতি নিয়ে আলাপ করতেছি না, আরেকজন স্বরলিপি করলেন।
তো এরকম আরো অনেক রেফারেন্স আজকে আর আলাপ করলাম না, অনেক ইন্টারেস্টিং সব ঘটনা আছে, আমি দাম করে চলে গেছি সভ্য অসভ্যের। তো 726 মানুষের মধ্যে কতগুলি ভাব আছে যার কারণ খুঁজে পাওয়া যায় না, যেমন সৌন্দর্যবোধ। পৃথিবীতে সভ্য, অসভ্য, অর্ধসভ্য সকল জাতির মধ্যে এই সৌন্দর্যবোধ বিদ্যমান আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, লালন সাহেবের কাব্যে আত্মনিবেদনের সুর, ওনার লেখা থেকে আমি পড়লাম। আবার পড়ি, কথাটা খেয়াল রাখেন, ওনার কিন্তু এটা লালন ফকির বোঝার ফ্রেমওয়ার্ক। এখানে বললাম মানুষের মধ্যে কতগুলি ভাব আছে যার কারণ খুঁজে পাওয়া যায় না, এই কথাটুকু ভুলে যান। পরের বাক্যটা খেয়াল করেন, যেমন সৌন্দর্যবোধ, এটুকু ভুলে যান। পৃথিবীতে সভ্য, অসভ্য, অর্ধসভ্য সকল জাতির মধ্যে এই সৌন্দর্যবোধ বিদ্যমান আছে। আছে কিনা এই ফ্রেমওয়ার্ক বলেন, এই লেখা এই কথাটুকুর মধ্যে আছে কিনা? মানে অর্ধসভ্য অবস্থাও আছে, যেমন আমরা, তাই না? আমরা দ্বিপাতা ইংরেজি জানি, কিন্তু এখনো ওদের মতো হইতে পারতেছি না। সাহেবদের মতো হইতে পারলে আমরা সভ্য হয়ে যাব, তখন আমাদের তখনও সৌন্দর্যবোধ থাকবে, যেমন আছে ওদের, আমাদেরও আছে অর্ধসভ্য। অসভ্য যারা, তাদেরও সৌন্দর্যবোধ আছে। ফলে সৌন্দর্যবোধ কমন হইলেও সভ্যতার মানদণ্ডে আমরা এই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলাম। অর্ধসভ্যতার আইডিয়া যেহেতু আছে, অর্ধসভ্য কে? তার একটা স্ট্যান্ডার্ড লাগতেছে আমার সভ্যতার। সেই সভ্যতাটা স্ট্যান্ডার্ডটা কি? আমি যে কোনো স্ট্যান্ডার্ড নিতে পারি হয়তো বা। ধরা যাক যে আমি নিলাম যে ওকে আমরা হচ্ছি আব্বাসীয় খেলাফত নিব রেফারেন্স হিসেবে, কিংবা মায়া অ্যাজটেক সভ্যতা নিব, কিংবা ইত্যাদি। তাহলে অর্ধটা কি? অর্ধটাই সমস্যা লাগাইলো। এই অর্থের রেফারেন্স আপনি এটা ছাড়া আর পাবেন না। আপনার মধ্যে একটা স্ট্যান্ডার্ডের বোধ আসছে, যে স্ট্যান্ডার্ডটা আপনাকে একটা একটা সামান্য ধারণা দিচ্ছে যে আচ্ছা হ্যাঁ, দুনিয়ার মানুষ এইরকম হলে সভ্য হয়। এর উপরে এবং নিচে আছে মানুষ, সভ্য হয়ে গেছে, মাঝখানে যারা আছে অর্ধ, নিচেগুলো অসভ্য। এই যে লালন ফকির বোঝা শুরু হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো দেখেন, এবার রেফারেন্স নেন ওনার শিক্ষা অশিক্ষা নিয়ে। শহীদুল্লাহ, হ্যাঁ, চলতেছে, কন্টিনিউ। পরের অংশ থেকে, অন্য অংশ। মতবাদের উপর যে অবিচল নিষ্ঠা, যে সত্য দৃষ্টি ও কবিত্ব শক্তি প্রকাশ পাইয়াছে, তাহা দেখিলে লালনকে নিরক্ষর ভাবিতে মন কুণ্ঠিত হয়। কুণ্ঠা, বুঝছেন না যে বিব্রত বোধ, কুণ্ঠা। হ্যাঁ, এই যে তার সত্য দৃষ্টি, তার যে কবিত্ব শক্তি, এত কিছু, এত শক্তিশালী একটা মানুষ, তাহা দেখিলে লালনকে নিরক্ষর ভাবিতে মন কুণ্ঠিত হয়। মানে একটা নিরক্ষর লোক এত কি করে ভাবতে পারবে? কারণ নিরক্ষরতা মানে তো অসভ্যতা, অজ্ঞানতা, জ্ঞান থাকার কথা না তো, তাহলে কি করে ঘটলো? ফলে উনি কুণ্ঠা তৈরি হইতেছে। এখানে একটা বলে রাখি, এরকম আরো অনেক রেফারেন্স পাবো, যে উম্মি রেফারেন্স তাহলে পড়ে নিই। দাঁড়ান, উম্মিটা পড়ে নিই, তাহলে সত্যি মোতাহার হোসেন পড়ি। হ্যাঁ, সঙ্গীত প্রিয় বাংলাদেশীয় সমাজে লোকগীতির ক্ষেত্রে, এসবই এই রেফারেন্সের মধ্যেকার কথা। লোকগীতি, এটা নিয়ে পরে আলাপ করবো কোনোদিন। লোকগীতি কি আবার? লোকগীতির ক্ষেত্রে সাধক লালন শাহ এত অজস্র, কিন্তু ধরেন কাজী মোতাহার হোসেন গভীর শ্রদ্ধা, ওনাকে মানে মুগ্ধ মানে হয়ে যাবো, মানে এই মানুষটা এত শ্রদ্ধা করতেন লোকগীতকে। কিন্তু ফ্রেমওয়ার্কটা কি দেখেন, যে বাংলাদেশের সমাজে লোকগীতির ক্ষেত্রে সাধক লালন শাহ এত অজস্র ও অনবদ্য অবদান রেখে গেছেন যে
এইসব পরমার্থসূচক মরমী গানের সহজ প্রকাশ মাধুর্য ও লালিত্যের গুণেই তিনি বেশ কয়েক শতাব্দী যাবৎ বাঙালি হৃদয়ে ভাব লহরীর উদ্রেক করতে থাকবেন। গেল, শ্রদ্ধা নিবেদন হইল। এবার আসেন লালন শাহ। দেহতত্ত্ব সম্বন্ধে আমাদের গ্রাজুয়েটদের চেয়েও অধিক জ্ঞান রাখেন। এই উম্মি লোকের শব্দ সম্ভারও দেখা যায় প্রচুর। অতএব একে রীতিমতো কৃষ্টিবান বলতে হয়। কালচার আছে, বোঝা গেল? মোতাহার হোসেন উম্মি, এই যে এই উম্মি লোকের শব্দ সম্ভারও দেখা যায় প্রচুর। উম্মি আরো আছে, আমি উম্মি আরো আনছি। ঠিক আছে, এবার শ্রদ্ধার ভাবটা দেখেন। প্রথমে তো বললাম যে উনি কত ভাবলহরী উদ্যোগ করতে থাকবেন, এবং শেষে উনি কি বলছেন দেখেন, কি সুন্দর কথা। জীবনের মানে আমি বলছি যে আমাদেরকে দেখতে হবে যে আমরা ইতিহাসে বাস করি, তো ইতিহাসে বাস করার কিছু ইতিহাসের চিহ্ন আমাদের শরীরে থেকে যায়। এই যে মুদ্রাসনের চিহ্ন, ওইটা উম্মি। এবার দেখেন উনি কিভাবে শ্রদ্ধা করতেছেন। জীবনের অনেক গুপ্ত রহস্য আমার বুদ্ধির অতীত, অতএব সে সম্বন্ধে বিশেষ উচ্চাঙ্গের সাধন ভজনের বা ভক্তিযোগের বিষয়ে মন্তব্য প্রকাশ করা আমার পক্ষে ধৃষ্টতা মাত্র। বুঝছেন কোথায় রাখলেন লালন ফকিরকে? যে ওনার সাধনের ব্যাপারে কথা বলা আমার ধৃষ্টতা, এতখানি বিনয়। এই বিনয় বোধ থেকেই উনি কিন্তু লালন ফকির দেখতেছেন। কিন্তু ওনার জ্ঞানের জগৎটা কি, ওনার জ্ঞানের ফ্রেমওয়ার্কটা কি? হ্যাঁ, উম্মি। উম্মি মানে কি? ওই যে যে গ্রাজুয়েটদের চেয়ে বেশি জ্ঞান। মানে আধুনিক আধুনিকতা, পশ্চিমা সভ্যতা যেভাবে দুনিয়াকে দেখে, ও লেখাপড়া জানে না, ও অসভ্য, ও বর্বর, ও হাফ প্যান্ট পরে, ও প্যান্টই পরে না, ও কাপড় পরে না, সব অসভ্য না? ও ন্যাংটা থাকে, ও স্কুলে যায় না, ইংরেজি পারে না, মানে এরা সব অসভ্য। আফ্রিকান, ল্যাটিন আমেরিকান, এশিয়ার মানুষজন সব অসভ্য না? হ্যাঁ, তাদের মধ্যে এই যে সভ্যতার সম্পর্কে মানদণ্ড নির্ধারণ করা হলো, সাদারা সভ্য, কালরা অসভ্য। ওরা আলোকিত, আমরা অন্ধকারের মধ্যে আছি। ওরা জ্ঞানী, আমরা অজ্ঞান। ওরা কালচার্ড, কৃষ্টিবান, যে বলছে না কৃষ্টিবান বলিতে হয়, মানে কালচার। আমরা হচ্ছে এখনো নেচারের মধ্যে আছি, মানে জীব মাত্র। নেচারের মধ্যে কি থাকে? আমাদের নেচারে যাই না, সাজেকে নেচারে যাই না, তো এই যে সাজেকে নেচারে যান, এটা কি জিনিস? এই নেচার হচ্ছে যে মানে এখানে হচ্ছে যে জীবরা থাকে, মানুষরাও জীব মাত্র, আমরা মানুষ হয়ে উঠি নাই। এই যে মানুষ হয়ে ওঠা আলাপটা মানব তত্ত্বে আলাপ করবো পরে। হ্যাঁ, ফলে আমি শুধু আপাতত সভ্য অসভ্য বলতেছি। দেখেন তাকে দৃশ্যতা মাত্র বলে, মানে রেসপেক্ট কত, কিন্তু কোন ফ্রেমওয়ার্ক থেকে রেসপেক্ট? এই ফ্রেমওয়ার্ক থেকে। গেল মোতাহির হোসেন। এইবার দেখেন, আমি জাম করি, হ্যাঁ সব বলবো না। যেমন রবীন্দ্রনাথ আজকে আলাপই করবো না। রবীন্দ্রনাথ নিয়ে আলাপ করতে গেলে 3 রাত লাগবে। মানে লালন নিয়ে এত জটিল জটিল আলাপ আছে ওনার, মানে ওনাকে নিয়ে এত জটিলতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, বুঝছেন? মানে ওনার অনেক, মানে ওনার ভূমিকাটাকে বোঝাটা বেশ কমপ্লেক্স, জটিল ব্যাপার। উনি 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 লালন গীতির অন্যতম একজন বলা যেতে পারে, যে লালন গীতির মধ্যবিত্ত সমাজে, বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সমাজে ওনার লালন গীতি হাজির করার ক্ষেত্রে ভূমিকা আছে। আর এই ভূমিকাটাকে আপনি কি বলবেন? প্যাট্রোনাইজিং কি, এটা বোঝা জটিল। আমরা এই কারণে আজকে লম্বা লাভ করবো না। আমি অনেকে তো মনে করে যে তার যে সোনাতরী কাব্যগ্রন্থ, এই আলাপ করবো না, এই আলাপ করবো না। ওনার প্রভাব উনি স্বীকার করছেন, বাউলদের প্রভাব, কিন্তু মানে যে চুরি বা ওগুলো না, প্রভাব তো থাকবে। আমার উপর আপনার প্রভাব আছে। হ্যাঁ, ওনার সঙ্গে সাক্ষাৎ তো গল্প শুনি আমরা, সেটা কিন্তু যতীন সাগরের দেখা হয়েছে। রবীন্দ্রনাথের গল্প শুনি আমরা, যতীন সাগরের সঙ্গে দেখা হয়েছে। ওকে, আমরা আলাপে থাকি, সাইডে না যাই আপাতত। আচ্ছা, আমি ছেড়ে যাচ্ছি জসিমউদ্দিন, আহমদ শরীফ, এদেরকে ছেড়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ ধরলামই না। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ ধরা উচিত একটু। দাঁড়ান, 810 একটু ধরি। 810 মুরব্বী মানুষ একটু না ধরলে কেমন? হ্যাঁ, গরু বানাইছে।
আচ্ছা ওনাদের পরে আসি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে অন্নদা শঙ্কর রায় আপনারা শুনছেন না? জি। বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত সমাজের মধ্যে তিনি খুব বড় বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। ওনার থেকে একটু পড়ি। 945। আমরা কত হারে মজ্জায় এই জিনিস সেটা বুঝতে পারবেন। 945। ধরেন আজকে আমরা আধা ক্ষেত্রে আলাপ শেষ করলাম, অসুবিধা আছে? লস আছে? কোনো ক্ষতি আছে? ক্ষতি আছে? মানে এই করতে করতেই চলে গেল, 9টা বাজে গেল। আসে মনে হচ্ছে অনেকের আপত্তি। আচ্ছা, অনন্ত শঙ্কর বলতেছেন যে মনের কথাটা এরকম আর কি, ভারতে শিক্ষিত শ্রেণীর মধ্যে যে সময় একটি রেনেসার উদ্ভব হচ্ছে, ঠিক তখনই পল্লীর জনগণের প্রাণের মধ্যে আরেকটি আন্দোলন শুরু হয়ে গেছে। ভারতীয় রেনেসার এই দুই ধারার সম্পর্কটির দিকে ইতিহাস মনোনিবেশ করেনি। ভালো, মনোনিবেশ করলেন। ইতিহাসের এই অলিখিত অংশটি যেদিন লিপিবদ্ধ হবে, লালনকে সেদিন যথাযথ পরিপ্রেক্ষিতে দেখার অবকাশ মিলবে। কি সেটা? বাংলার মানুষের অন্তরে লালনের এই রেনেসার প্রভাব রাজা রামমোহন রায়ের প্রভাবের চেয়ে কম নয়। রেনেসা কি আইডিয়া আছে আপনাদের? রেনেসা হচ্ছে যে এই যে ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্ক কের প্রত্যুষ্কার। হ্যাঁ, না, রেনেসা হচ্ছে যে রেনেসা থেকে তো মানবতাবাদ শুরু হলো। মানে রেনেসা হচ্ছে যে এই পশ্চিমা ঔপনিবেশিক আধুনিকতার উন্মেষ কালের ঘটনাটা রেনেসা। লিওনার্দো দা ভিঞ্চি, ইটালি, হ্যাঁ, এই যে সময়গুলা, সেইটা হচ্ছে রেনেসা বলা হয়। মানুষ জেগে উঠতেছে, হ্যাঁ, মানুষ এই যে দেখেন এখানে যেটা বলা উচিত, এই পুরো ঘটনাটা দিয়ে যা ঘটছে তার নাম কি? এটা একটা নতুন মানব চৈতন্য বা নতুন মানুষ। কি সেটা? এটা হচ্ছে যে সে এখন তার জগতে তার নিজের এজেন্সি, নিজের কর্তৃত্ব, এটা সে এখন চেনে, জানে, এবং এই বিশেষে জগতের বিষয়ে তার এখন একটা নিয়ন্তা ভূমিকা, নিয়ামক ভূমিকা এইবার সে নতুন করে জগতে আবিষ্কার করবে। এই যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষকে, সমাজকে নিয়ন্ত্রণ করা যায়, জগৎকে জয় করা যায়। আমি মানুষ। এবং আগে যে এটা বলে রাখা ভালো, আগে যে জগতের নিয়ন্তা শক্তি কে আমরা জানি তো, যার যার নামে আল্লাহ, খোদা, হরি, ভগবান, গড, ঈশ্বর, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এবার জগতে মানুষ একটা নিয়ন্তার ভূমিকায় হাজির হইল, কারণ সে এখন প্রকৃতি জয় করতে পারে, জাহাজ দিয়া, উড়োজাহাজ দিয়া, বিজ্ঞান দিয়া, প্রযুক্তি দিয়া, সবকিছু দিয়া। ফলে এইটা নতুন মানুষ, একটা নতুন চৈতন্য, যে চৈতন্যের মধ্যে মানুষ নিজেকে একটা সার্বভৌম ক্ষমতার ধরনের মধ্যে দেখতে পাচ্ছে। এটা আধুনিকতার বড় লক্ষণ আর কি। তো এই যে লক্ষণটা হাজির হচ্ছে, এইটা রেনেসা তার উন্মেষকাল। এবং সেই রেনেসার রেফারেন্সেই দা ভিঞ্চি থেকে শুরু করে ধরেন পশ্চিমে এনলাইটেনমেন্টের দার্শনিকরা যারা, কান্ট, দেকার্তে, হ্যাঁ, থেকে শুরু করে এই পর্যন্ত এরা। তো আমাদের এই অঞ্চলে রেনেসার কারা নায়ক? রাজা রামমোহন রায়, হ্যাঁ, ডিরোজিও, রামমোহন, এরা, হ্যাঁ, এরা। তো সেই তুলনা করা হচ্ছে ওদিকে পল্লীতে লালন ফকিররা রেনেসা করতেছে। তো রেনেসার কনসেপ্টটা কি? জগতে মানুষের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বের আলাপ। আর ফকিরদের সাধনা কি? বাউল ফকির কি বলে? জগতে মানুষের কর্তৃত্ব ফলাইতে বাউল ফকিররা সাধনা করছে কিনা? হ্যাঁ, আগে এটা বলেন, করছে কিনা যে জগতে কর্তৃত্ব ফলাইতে হবে, আমি বেটা, আমি দুনিয়া কন্ট্রোল করতে পারি, এইটা করতে ফলাইছে, সাধনা করছে? করে তো নাই। এইটুকুই আগে রাজি হই আমরা, এটুকু তো করে নাই।
এটা তো করতে আসে নাই তারা, এই ফ্রেমওয়ার্ক চর্চা করতে আসছে। কিন্তু রেনেসা এই জিনিসটা হচ্ছে রেনেসা মানে এই জিনিস হচ্ছে রেনেসার পরের ঘটনা। রেনেসার উপরে দাঁড়ায় আছে এই জিনিস, অনেকটা বলা যায়। সেই রেনেসা ফকিররা করছে, বাংলায় সেই রেনেসা হয়েছে। এই রেনেসা করছে কলকাতার বাবুরা, শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু এবং মুসলমান এলিটরা। বাংলার ফকিররা তো সেই জিনিস করে নাই। কিন্তু ওনার বক্তব্য হচ্ছে যে এটা একটা রেনেসা। কি তাহলে রেনেসা তাহলে বলা দরকার ছিল? ফকিরদের রেনেসা আবার কি জিনিস? ফকিররা কি রেনেসার এই কনসেপ্টের সঙ্গে না পরিচিত, না তাদের এইটা প্রকল্প, না তারা রেনেসায় যে মানবতাবাদের আলাপ করছে, হিউম্যানিজম যেটা আসলো, মানুষের যে কনসেপ্ট রেনেসা দিয়ে আসছে, ফকিরা তো সেটা ফেরি করে নাই। এইটা আমরা পরের অংশে করবো, মানবতাবাদ নিয়ে আলাপটা পরে করবো, ঠিক আছে? ফলে রেনেসা আলাপে লালনকে ফেললে সেটা আরেকটা সমস্যা। আনন্দশঙ্কর রায় সেটা করলেন, ঠিক আছে? আনন্দশঙ্কর পা। ওকে, এবার আমরা আরো ছেড়ে যাই, আহমদ সফায় আসি একটু। আহমদ সফা আমার একজন গুরুজন, ফলে এখানে কারো ব্যক্তিগত আলাপ করতেছি না, আমরা একটা ফ্রেমওয়ার্কের চর্চা করতেছি। আহমদ সফা উনি খুব গভীর শ্রদ্ধা করছেন লালন ফকিরকে। হ্যাঁ, এরা প্রত্যেকে এইখানে যত বইটাই দেখছেন আরো যারা নাই আরো সবাই রেসপেক্ট করেন লালন ফকির, শ্রদ্ধা করেন, মানে সম্মান করেন। শ্রদ্ধা আরো অন্য আলাপ, শ্রদ্ধা বড় ব্যাপার, সম্মান আর একটু কম ব্যাপার। তো সম্মান করেন, কিন্তু ফ্রেমওয়ার্কটা এইটা। সফা ভাইও তার মধ্যে আছেন আর কি। পড়ি তাহলে দেখতে হবে না আর কি। বড় লেখা আমি খালি ওই অংশটুকু পড়বো আর কি। কোট, কিন্তু তাকে একজন আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মহান স্রষ্টা হিসেবে দেখার, বিচার করার মনোভাবটি অদ্যাবধি গড়ে ওঠেনি। মানে লালন ফকির সম্পর্কে। আচ্ছা, আমি আরেকটা আগে দিকে বলি, এই রচনাটি প্রায় শেষ করতেছেন উনি এভাবে। আমাদের দেশের শিক্ষিত লোকেরা লালন ফকিরকে যে দৃষ্টিতে দেখে থাকেন, তার মধ্যে শ্রদ্ধাবোধ বা অনুরাগের ঘাটতি আছে আমার তেমন মনে হয় না। আমারও ঠিক তাই, ওনার যে ঘাটতি আছে আমি সেটা মনে করি না। কিন্তু তাকে একজন আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মহান স্রষ্টা হিসেবে দেখার, বিচার করার মনোভাবটি অদ্যাবধি গড়ে ওঠেনি। মানে ওনাকে, লালন ফকিরকে আমাদের আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন একজন মানুষ হিসেবে কল্পনা করতে হবে, গ্রহণ করতে হবে। এটা সফা ভাইয়ের প্রস্তাব। আমরা লালনের সৃষ্টিকর্মকে লোকসাহিত্যের একটি অংশ হিসেবে বিচার করতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছি, এটা ক্রিটিক করতেছেন উনি। তার ফলে আমরা যখন লালনকে শ্রদ্ধা নিবেদন করি, সম্মান জানাই, তাতেও আমরা যে লালনের উপর অবিচার করছি সেটা নিজেরাই বুঝতে পারি নে। এই কথাটা আমরা একমত। লোকসাহিত্য বলাটাই সমস্যাজনক। আচ্ছা, একটা বেদনার কথা বলতেছেন। লালনের অবদান বিচার করার বেলায়ও আমাদের দেশের পণ্ডিতদের একটা শ্রেণীদৃষ্টির উৎকট প্রাধান্য লক্ষ্য করা যায়। একদম সত্যি কথা। কিন্তু পরের কথাটা কি সেটা? লালন একজন মহান সাধক, চিন্তা ভাবনায় অগ্রসর। এই যে এইটা লিখে রাখি, হ্যাঁ, আমি আসে, এই যে অগ্রসর, আর এই পাশে আমরা আছি অনগ্রসর, পেছিয়ে পড়া, দিকে জাহাঙ্গীরের ভাষা, পেছিয়ে পড়া। এটা ছিল প্রগতি, হ্যাঁ, প্রগতি, হ্যাঁ। আর এটা ছিল কি? পশ্চাদগতি। তো স্বাভাবিক পড়ি। লালন একজন মহান সাধক, চিন্তা ভাবনায় অগ্রসর এবং আলোকিত মানুষ। এই আলোকিত মানুষ পুরো আলাপটাই হচ্ছে রেনেসাঁ এবং এনলাইটেনমেন্টের আলাপ, এই ফ্রেমওয়ার্কের আলাপ। আলো আছে, পশ্চিম আলো, বাকি দুনিয়া অন্ধকার। সেখান থেকে আলোকিত মানুষের আইডিয়া দুনিয়া ছড়াইছে। এটা কিন্তু তাসাউফের নূরের আলো নয়। এই আলো পশ্চিম থেকে যে আলোটা আসছে সেই আলো। এটা নূর, ওই নূরের আলো নয়, এটা এনলাইটেনমেন্টের আলো।
সভাপতি শ্রদ্ধা অনুরাগ দাবি করার যোগ্য, ঠিক আছে, অনুরাগ শ্রদ্ধা তো আমরা করতেছি, কিন্তু আমাদের একাডেমিক পরিমণ্ডলে লালনের এই মহত্ব এবং উচ্চতা কি যথাযথভাবে বিচার করা হয়? আমারও সেটাই প্রশ্ন, যথাযথভাবে কি বিচার করা হয়? আমাদের ফ্রেমওয়ার্কটা কি? দেখেন এরপরে কথা কি, সাহিত্যের অন্যান্য শ্রেষ্ঠ মানুষদের সৃষ্টিকর্মের পাশাপাশি আমরা কি লালনের সৃষ্টিকর্মের তুলনা করে থাকি? মানে লালন ফকিরকে সাহিত্যকর্ম হিসেবে পাঠ করার প্রস্তাব স্বভাবে রাখতেছে, এটার সমস্যা। আমরা যে এই কারণে এটা বলতে হবে, শিল্প, এই যে সংস্কৃতি লিখছিলাম না, এই যে সংস্কৃতি শিল্প, আর্ট, আর এটা হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে ক্রাফট, মানে যে ক্রাফট বুঝেন না, হস্তশিল্প, ক্রাফট আর্ট নয় তো, আর্টিসানরা তো আর্টিস্ট না, কারিগররা তো শিল্পী না। শিল্পী হইতে হলে অন্তত আমাদের পক্ষে হইতে হবে, কি বলে, ব্রিটিশ হইতে হবে, আর পরে সাহেবদের ঝোলাটানা হইতে হবে, নাহলে তো শিল্পী হওয়া যাচ্ছে না। তারা কারিগর আর ওনারা শিল্পী। ওই যে সাহিত্যও তাই, লোকসাহিত্যও তাই। ফলে আমরা তো তুলনা করি না লালন ফকিরকে সাহিত্য হিসেবে, এটা খারাপ কাজ, সাহাবের প্রস্তাব। আমার বক্তব্য হলো যে সাহিত্য আকারে পাঠ করতে হবে কেন? সাহিত্য আকারে লালন ফকির পাঠ করলে কি লালন ফকিরকে যথাযথভাবে পাঠ করা হয় কিনা, এটাই প্রশ্ন। কারণ আর্ট, কালচার, লিটারেচারের যে আলাপটা, যে সংজ্ঞাটা, যে চর্চাটা, যে ধ্যান ধারণা, এটাই আধুনিক ধারণা। লালন ফকির তো সেই সময় মানুষই নন, সবার উপরে মানুষ সত্য, এটাকে সাহিত্য রচনা। যেখানে আপনারা শুনে থাকবেন যে এটাকে কি বলে, যে মহতের পদ বলা হয়। পদ আর কবিতা দুটো দুই জিনিস, পদাবলী বলা হয়। পদাবলী আর কবিতা, পদ্য এক জিনিস না। এইটা বোঝার মধ্যে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন বলতেছি যে সাহিত্য বলে এগুলোকে দেখা ঠিক নয়। এটা একটা আধুনিক প্রকল্প। যখন আমরা এইসব মানে প্রি মডার্ন, আধুনিকতার আগের জিনিসগুলোকে যখন আমরা সাহিত্য মূল্য খুঁজতে যাই, খুঁজতে যেতে পারি, কিন্তু এটাকে সাহিত্য বলাটা একটা সমস্যাজনক চর্চা। কারণ কি? কারণ আমরা আধুনিকতার মধ্যে শিল্প সাহিত্য বিষয়ে যে ধ্যান ধারণা তৈরি করছি, তার যে চর্চাটা আমরা করি, সেই অর্থেই তো ওনারা সেটা করেন নাই। ওনারা তো এই রসের এই চর্চাই করেন নাই। রস তো তখনও আছে, কিন্তু এই অর্থে তো রসের চর্চা করেন নাই। এই ভাবের থেকে তো সেই রচনাটা করেন নাই, যেই ভাব থেকে আমরা সাহিত্য লিখি, প্রবন্ধ লিখি, সিনেমা বানাই বা কবিতা লিখি। রবীন্দ্রনাথ যখন লেখেন, এটা এক জিনিস না। যেখানে এগুলো ওনাদের কাছে কালাম, বাণী, পদ। হ্যাঁ, কালাম, বাণী, পদ তো কবিতা নয়, ফলে এটা সাহিত্যও নয়। তাহলে সাহিত্য আকারে বিচার করতে যাওয়াটাই একটা আধুনিক প্রকল্প, অনাধুনিককে বুঝার আধুনিক প্রকল্প, যা দিয়ে আমরা কোনোদিন লালন ফকিরকে বুঝতে পারবো না। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ ফরহাদ মজার বাদে, ফরহাদ মজার এই প্রস্তাব করেন নাই, এবং উনি এই ক্রিটিকটা, আমি যেমন করলাম যে লোকসাহিত্য বলাটা একটা সমস্যা, সাহিত্য বলাটা সমস্যা, উনি সেই ক্রিটিকটা করেন। কিন্তু বাদ বাকি সবাই কম বেশি, রবীন্দ্রনাথ ইনক্লুডিং, রবীন্দ্রনাথ বলে দিই তাহলে এই জানছে সাহিত্য 810। আপনাদের আজকে আমি খুশি করতে পারবো না, আপনারা নিশ্চয়ই অনেক কথা শুনতে চান, তার সময় নেই। 810 কিন্তু মানবতাবাদ বলবোই আজকে। আপনারা জোর করে ধরায় দরজা আটকে দিয়ে বসাবো যে মানবতাবাদ আজকে আলাপ করে যান। 810 এই যে রবীন্দ্রনাথ বাউল ফকির সম্পর্কে, পরে শেষ বাক্যে লালন সম্পর্কে। বাউল গান থেকে স্বদেশের চিত্তের, মানে আমাদের চৈতন্যের দশা, ওই অর্থে আমি যেটা বলছি, স্বদেশের চিত্তের মানে এই সমাজের মনের খবরটা পাওয়া যায়, মনটা কেমন, চৈতন্যটা কেমন সেটা পাওয়া যায়, ঐতিহাসিক পরিচয় পাওয়া যায়। এই জিনিস এই জিনিস হিন্দু মুসলমান উভয়েরই একত্র হয়েছে, অথচ কেউ কাউকে আঘাত করেনি। অসাম্প্রদায়িক, সমস্যাজনক অ্যাপ্রোচ আর কি। এই মিলনে সভা সমিতি প্রতিষ্ঠা হয়নি, এই মিলনে গান জেগেছে।
এই গানের ভাষায় ও সুরে হিন্দু মুসলমানের কণ্ঠ মিলেছে। লালনের গান আমাদের মূল্যবান সাহিত্য ও মানস সম্পদ। মানস সম্পদে আমরা রাজি আছি, আমি রাজি আছি। সাহিত্য সম্পদ বলতে গেলে আমার একটা আপত্তি, খটকা। যদি জীবনের সহিত এই অর্থে সাহিত্য হয় তো ঠিক আছে, কিন্তু মডার্নিটির এই রেজিমের মধ্যে যাকে আমরা আর্ট এবং কালচার হিসেবে বুঝি, সাহিত্য বুঝি, তা যদি চিন্তা করা হয় তাহলে এই প্রস্তাবে আমরা দ্বিমত করব। ফলে রবীন্দ্রনাথ কিন্তু সাহিত্য আকারে পড়তে চান, এবং ছন্দ নিয়ে ওনার কথা আছে যে এই যে ছন্দ, ফকিরের গানে যে ছন্দ, এ খুব ইন্টারেস্টিং পাওয়ারফুল একটা ছন্দ। আধুনিক কবিতার ছন্দের মানে রেফারেন্সে এই কথাটা আসতেছে। ফলে রবীন্দ্রনাথ যখন পড়তে যান লালন ফকিরকে, অনেকটাই সাহিত্যর জায়গা থেকেও পড়তে থাকেন আর কি। সেটা হচ্ছে বক্তব্য, যেটা একটা সমস্যা তৈরি করে আর কি। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে সভ্যতার মধ্যে। সভ্যতা থেকে আমরা তাহলে এতক্ষণ কি বুঝলাম? আমরা বুঝতে পারতেছি যে আমাদের আলোচকরা, আরো অনেক রেফারেন্স আছে, আমি সেগুলো আর গেলাম না। হ্যাঁ, আমাদের আলোচকরা অনেক নাম, ধরেন আমি একটা যদি কয়েকটা নাম বলি, কি নাম পড়েই নাই। জসীমউদ্দিন পড়ে নাই, আব্দুল হাই পড়ে নাই, আব্দুল ওদুদ কি পড়লাম, পড়ে নাই, দেখছেন বাদ করে গেছে। হ্যাঁ, সলিমুল্লাহ খান প্রসঙ্গ পরে আসবো। আশরাফ সিদ্দিকী পড়ে নাই, মুস্কুন দুবে পড়ে নাই। মুস্কুন দুবে তো বলা উচিত, মানে আচ্ছা থাক, সময় নেই। এরকম মতিলাল পড়ে নেই, এরকম আর অনেক কিছু পড়লাম না। কিন্তু যেটা আমরা লক্ষণ বুঝতে পারতেছি যে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, তারা আসলে দেখতেছেন কিভাবে তার লালন ফকিরের জ্ঞানের ধরনটাকে এবং জ্ঞান চর্চার ধরনটাকে, সেটা কি। তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই ফ্রেমওয়ার্ক থেকে লালন ফকিরকে অ্যাপ্রোচ করেন। ঔপনিবেশিক আধুনিক একটা জ্ঞানতাত্ত্বিক পরিকাঠামো থেকে লালন ফকিরকে দেখতে, অনুসন্ধান করতে শুরু করেন, চিনতে শুরু করেন, রেসপেক্ট সহ, সম্মান সহ এই জায়গায় এসে দাঁড়ায়। যে কারণে উনি উম্মিহেও যে এত বিস্মিত হন, মানে ওনার জ্ঞান থেকে বিস্মিত হতে হয়, উনি নিরক্ষর ছিলেন, এটা ভাবতে কুণ্ঠা হয়। এই ক্রাইসিসটা, এই যে ক্রাইসিসটা, এটা একটা সংকট আমাদের, মানে মূল্যবান সংকট, শ্রদ্ধাপূর্ণ সংকট। বুঝতে পারছে কি করে, তো শ্রদ্ধাবান মানুষ কিন্তু আমার ঘরে খাওয়া নেই, এরকম একটা পরিস্থিতি আর কি। ওনারা আছেন। এটা হচ্ছে উপনিবেশের প্রভাব। ঔপনিবেশিকতা এই জিনিস, জ্ঞানতাত্ত্বিক জ্ঞান ব্যবস্থাগত উপনিবেশিকতা এই জিনিস, যে আমাদেরকে এমন একটা চৈতন্য নিয়ে যায়, যে চৈতন্য আমরা আমাদেরকে ওই চৈতন্য আমরা নর্মাল হয়ে উঠি আর কি। এটা আমাদের নর্মাল, নর্মাটিভ বলো না, এটা হচ্ছে আমাদের নর্মাটিভ। আমরা এখন এখান থেকে দেখতে যাচ্ছি, এইখান থেকে কোনোদিনই আর লালন ফকিরকে এই কারণে পাওয়া সম্ভব না। ফলে সভ্যতার আলাপ, অসভ্যতার আলাপের মধ্যে, জ্ঞানের আলাপের মধ্যে আমরা লালন ফকিরকে যেখান থেকে যতজনে ফেলতে চেষ্টা করতেছি, আমরা এই ফ্রেমওয়ার্কের থেকেই সেটা করতেছি। এটা হলো আমাদের এই শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের প্রধান আলোচনার ধরন, লালন ফকির বোঝার ধরনটা। এর বাইরে এক দুজন আছেন, যেমন ফরাদ মজহার, তার কি সেটা পরে বলবো না, শেষের দিকে। কিন্তু মোটা দাগে এটাই বৈশিষ্ট্য। এবং এটাও খেয়াল রাখতে হবে যে এই যাদের আমি আলাপ করলাম, এরা বেশিরভাগই বয়ক্রমে ফরাদ মজহারের আগের জেনারেশন, ওটাও খেয়াল রাখতে হবে। মানে তারা কিন্তু পোস্ট কলোনিয়াল থিওরি পড়েন নাই, কাজী মোতাহার হোসেন পোস্ট কলোনিয়াল থিওরি পড়েন নাই, শহীদুল্লাহ পোস্ট কলোনিয়াল থিওরি পড়েন নাই। ওরা ওই সময় লোকই না, ওনারা তখনও এডওয়ার্ড সাইদ দুনিয়ায় বুদ্ধিজীবী হন নাই, হ্যাঁ, ওরিয়েন্টালিজম তখনও আসে নাই মানে থিওরি আকারে। ফলে ওনারা ওই সময়ের মানুষ, ওনারা বুদ্ধির মুক্তি আন্দোলনের সময়ের মানুষ, মানে 40, 50, 60 দশকের বাংলা এবং কলকাতা। ওই সময়ের সাপেক্ষে ওনাদের সর্বোচ্চ শ্রদ্ধা সহ লালন ফকির বুঝতে যাচ্ছেন। কিন্তু ওই সময়টা কি, ওই সময়টা হচ্ছে যে এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মধ্যে আমরা যেভাবে পশ্চিমা আধুনিকতা পাইছি, তাতে আমরা যেভাবে দীক্ষিত হয়ে পড়ছি, যেভাবে প্রভাবিত হয়েছি, যেভাবে আমাদের চৈতন্যটা রূপ লাভ করছে, সেখান থেকে ওনারা বোঝার চেষ্টা করতেছে। এর মানে এই না যে এরা সবাই উপনিবেশের দাস, তা কিন্তু নয়। এনাদের সঙ্গে উপনিবেশের গভীর কন্ট্রাডিকশন আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে কম আর বেশি উপনিবেশের ক্রিটিক ওদের আছে। কিন্তু সেটা ক্রিটিক থাকা সত্ত্বেও যখন